ওমর ফারুক ভাই, ভালো আছেন? আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আজম ভাই? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? জি, আছে, ভালো আছে। স্যার আজকে কি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ ইকোনমিক্স এর তৃতীয় ক্লাস স্যার? হ্যাঁ, আজকে আমরা ইকোনমিক্স এর, আমরা তো মডিউল এ এবং মডিউল এফ কমপ্লিট করে ফেলছি, তাই তো? আমরা আজকে মডিউল বি, যেটা চ্যাপ্টার টু, এই চ্যাপ্টার টুর, আপনি দেখবেন যে চ্যাপ্টার টুর তিনটা পার্ট আছে। চ্যাপ্টার টুর ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব। সবগুলো করব না, আজকে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে, চ্যাপ্টার এটা। ওকে স্যার, এর মধ্যে কি যে আরেকটা ক্লাস কি স্যার ওই ওয়ার্কিং এর মধ্যে একদিন নিছেন স্যার? ওইটা ওই মডিউল এফ এর পার্ট টু তে মনে হয় আপনি ছিলেন না, তাই না? জি স্যার, আমি ছিলাম না ওইটা স্যার, ওইটার তো ইটা পাই নাই স্যার। ক্লাসে তো ওইটা আমি তো ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়ার কথা, আমি এখনই চেক করতেছি। একটু একটা স্যার দেখে তো স্যার। আমাদের, হ্যাঁ, পার্ট টুটা দেওয়া হয়েছে ভাই, ওটা আপনি চেক করে নিন কালকে, তাহলে ক্লাস শেষে চেক করে নিন। ওকে 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 স্যার, ওকে। ওটা কিন্তু আমাদের সিক্স বিপি এটাতে দেওয়া আছে, বুঝছেন, মানে এবারের যে গ্রুপটা। আপনি চেক করেন, তাহলে পাবেন ইনশাল্লাহ। ওইটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরের ক্লাসটা আপনি কালকে দেখে নিন সকালের, যদি না, যদি বাসাতেই থাকেন। ওকে স্যার, ওকে। আচ্ছা, আমাদের অনেকেই জয়েন করে ফেলছে, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের হচ্ছিল, আপনি যদি কনসেপ্টগুলো খুব ভালো বোঝেন, মানে চ্যাপ্টার টু একটা বড় চ্যাপ্টার হলেও, চ্যাপ্টার টু বলতেছে কিন্তু আমরা তিনটা চ্যাপ্টার, বাট এখানে যদি কনসেপ্টটা খুব ভালো করে বোঝেন না, মানে আমি আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটা নিয়ে আপনি যদি কালকে সকালে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে দেখবেন যে কালকেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে এই মডিউল বি থেকেও অনেক সময় দুইটা সেট থাকে, গতবারে কিন্তু দুইটা সেট ছিল। আমি এফ এ আপনাদের প্রশ্ন অনেক কমাই দিয়েছি কালকে, মানে গত ক্লাসটা যারা করেন নাই, এফ এর পার্ট ওয়ান এবং পার্ট টু দেখার পরে যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ে ফেলেন, তাহলে ওখান থেকে আপনার অনেক সময় 2 থেকে 3টা সেট এফ এবং জি মিলায়, জিটাও দেখবেন একটু, তবে এফ থেকে বেশি থাকে। তাহলে এ, এফ এবং বি যদি প্রশ্ন তুলনামূলক ইজি হয়, গতানুগতিক হয়, তাহলে এই তিনটা চ্যাপ্টার পড়েই কিন্তু 5টা সেট পাওয়া যায় অনেক সময়। হুম তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন। মডিউল বি খুব বেশি কঠিন না, আমি ক্লাসটা আলোচনা করলে দেখবেন যে এখন আপনাদের পড়া অনেক ইজি হয়ে যাবে। আমি পড়াতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ, এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত মডিউল টি এর চ্যাপ্টার টু এর পার্টের বেসিক অফ ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, এটা নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু সিলেবাস দেওয়া আছে, সিলেবাস আমি আর দেখতেছি না। মেইনলি এইটা আপনাদের আমাদের বইয়ে তো দেওয়াই আছে, তারপর আমি একটু বের করে রাখলাম যে এটা আপনাদের জন্য সুবিধা হবে ফোকাস করতে, যে এই চ্যাপ্টারে এবার আমাদের এই অধ্যায় থেকে চাহিদা রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 99%। হ্যাঁ, চাহিদা বিধি, চাহিদার সংকোচন এবং প্রসারণ, মানে ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ডের সংকোচন প্রসারণ, আপনার লর ইনক্রিজ ডিক্রিজ, হ্রাস বৃদ্ধি ভালো করে পড়তে হবে। কারণ আমরা গত বছর দেখছি যে এখান থেকে সাপ্লাই এবং সাপ্লাই, ল অফ সাপ্লাই প্রশ্ন এসেছে। চাহিদারও ছিল, এটা অন্য চ্যাপ্টারে, তবে এবার এখান থেকে চাহিদা বিধিটা আসার সম্ভাবনা খুবই খুবই উম, আশা। সো আমরা খুব গুরুত্ব সহকারে এটা পড়ব।
আর এছাড়াও বিগত বছরে আসা কিছু আহ, এর উপর কনসেপচুয়াল প্রশ্ন আমাদের ভালো করে দেখতে হবে। আমরা প্রায় দেখছি যে চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন নিয়ে ব্যাংকার বন্ধুরা তালগোল পাকিয়ে ফেলে। তো সমস্যা নাই, আমরা আজকে ক্লাসটা আলোচনা করব। ক্লাসটা শেষে আপনাদের এটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসেন আমাদের চাহিদাটা। খুবই সিম্পল একটা প্রশ্ন, একবার পড়লে আপনারা নিজেরাও পারেন যে চাহিদা কাকে বলে, এবং গ্রাফের সাহায্যে চাহিদা বিধিটি ব্যাখ্যা করুন। এবার চাহিদা বিধিটা আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে। বা চাহিদা সূচি বা চাহিদা রেখা কিভাবে তারা সম্পর্কিত, বা প্রশ্নটা এরকম হইতে পারে, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? আইবিবি টেক্সট বইয়ের 1 নম্বর প্রশ্নের উত্তর। এটা 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছে। অথবা প্রশ্নটা এরকম বলা থাকতে পারে, একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করুন। হুম। আচ্ছা, ইংলিশে এইভাবে থাকে প্রশ্নটা, ইংলিশে আমি আর পড়লাম না, দেখে নেবেন আপনারা। আচ্ছা, মেইনলি চাহিদার সংজ্ঞা অ্যাকাউন্টিং এ বলে যে সাধারণত আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। বাট ইকোনমিক্সে বলে চাহিদা হতে গেলে তিনটা জিনিস হওয়া লাগবে। একটা হলো কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং ওই দ্রব্য ক্রয়ে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এইভাবে একটা, যেমন বলা হয় যে উদাহরণ দেওয়া আছে যে ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা, সেটা আমরা চাহিদা বলবো না, কারণ ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে বাট তার আর্থিক সামর্থ্য এই কন্ডিশনটা পূরণ করবে না, এবং তার ওই দ্রব্য ক্রয়ে অর্থ ব্যয়ের ইচ্ছাটা এটাও পূরণ করবে না। হ্যাঁ। সো আপনার আম, তিনটা কন্ডিশন যখন পূরণ হবে তখন আমরা বলবো যে এইটা হবে চাহিদা। আবার আপনি যদি বলেন একটা ধনী ব্যক্তি যিনি কৃপণ, আহ, তিনি গাড়ি কেনার যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে সেটাও আমরা চাহিদা ধরবো না, কারণ তার গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে, তার ওই কৃপণ ধনী ব্যক্তির গাড়ি কেনার মতো পর্যাপ্ত টাকা থাকতে পারে, বাট গাড়ি কেনার জন্য যে অর্থ ব্যয়ের ইচ্ছা সেটা কিন্তু তার এক্স্যাক্টলি থাকবে না, যেহেতু সে কৃপণ। তাহলে আর অপরদিকে যদি একটা ছাত্র ইকোনমিক্স বই কিনতে চায়, তাহলে আমরা সেটা চাহিদার সংজ্ঞার মধ্যে ধরবো, কারণ ওই ছাত্রর ইকোনমিক্স বই কেনার ইচ্ছা আছে, ওই ছাত্রর ইকোনমিক্স বই কেনার আর্থিক সামর্থ্য আছে, এবং ওই ছাত্রর ইকোনমিক্স বই কেনার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, কারণ না হলে তো সে পরীক্ষায় পাশ করতে পারবে না। আচ্ছা, এটাই উদাহরণ দিয়েছে। এখন চাহিদা বিধি ল অফ ডিমান্ড বলে যে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। খুবই সিম্পল ব্যাপার। বাজারে যখন যদি দেখা যাচ্ছে যে ইলিশ মাছের দাম 3,000 টাকা কেজি, তাহলে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ইলিশ মাছের চাহিদা কমে যাবে। আর ওই ইলিশ মাছের দাম একদিন গিয়ে দেখলেন যে সাপোজ 700 টাকা কেজি, তখন কিন্তু সবাই ওই ইলিশ মাছ হুমড়ি খেয়ে কিনবে আর কি। তো অধ্যাপক মার্শালের মতে চাহিদা বিধি হলো আপনার দাম কমলে চাহিদা বাড়বে, এবং দাম বাড়লে চাহিদা কমে আর কি, বিপরীতমুখী সম্পর্ক প্রাইসের সাথে। যদি প্রাইস কমে তাহলে চাহিদা বাড়বে, আর প্রাইস বাড়লে চাহিদা কমবে। আচ্ছা, এরপরে আমাদের একটা, এই যে চাহিদা সূচির সাহায্যে যদি বলে, তখন আপনি এরকম ভাবে চাহিদা সূচি একটা দেখাবেন। হ্যাঁ, এই চাহিদা বিধিতে। তো চাহিদা সূচি বলতে, যেমন দ্রব্যের দাম যখন 8 টাকা দেখাচ্ছে তখন চাহিদার পরিমাণ 4। দ্রব্যের দাম 8 টাকা থেকে 6 টাকা আসছে, দাম কমে গেছে, চাহিদার পরিমাণ বেড়ে গেছে 8 টাকা। 6 থেকে 4 আসলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে গেছে 12 টাকা। এখন এটাকে আমরা পিকচারের মধ্যে দেখাবো। এটাই চাহিদা সূচির ব্যাখ্যা ওরা লিখছে। চাহিদা রেখা, চাহিদা রেখার ওই একই কথা বলছে। এখন আমরা পিকচার, এই যে দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 টাকা, এটাকে আমরা এ বিন্দু দেখাচ্ছি, এটাকে আমরা বি বিন্দু দেখাচ্ছি, তৃতীয় সম্পর্কটাকে আমরা সি বিন্দু দেখাচ্ছি। এটা দিয়ে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। কাল্পনিক চাহিদা সূচি থেকে যখন চাহিদা রেখা অঙ্কনের পদ্ধতি বলবে, তখন আমরা এরকম ভাবে এটা এই টেবিলটা আঁকবো। উম, না, এই টেবিলটা এরকম ভাবে দিব, দেওয়ার পরে আমরা একটা যদি পিকচার আঁকতে পারি চাহিদা বিধি, তাহলেই আনা। পিকচারে দেখেন আপনি সবার আগে, পিকচারে এক্স অক্ষে আপনার চাহিদার পরিমাণ দেখাইছে, হ্যাঁ, আর ওয়াই অক্ষে দামের পরিমাণ দেখাইছে। তো আপনি দেখেন একটা সিম্পলি, যখন আপনার এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে যখন বস্তুটার দাম 8 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 4 টাকা। 8 থেকে যখন 6 টাকা হইলো, এই যে আমরা দেখতেছি 6 টাকা, তখন চাহিদার পরিমাণ বেড়ে যাবে, দাম কমে গেল,
তাহলে 4 টাকা থেকে চাহিদার পরিমাণ তখন হয়ে গেল 8 টাকা। মানে 6 টাকায় ধরে নেন আপনি এখন 8টা কমলা পান। তাহলে এটার বিন্দু কোথায় হচ্ছে? বি বিন্দু। এই যে তখন রেখাটা এরম ভাবে এসে এরম ভাবে আসে। তারপর আবার 6 টাকার জায়গায় 4 টাকা হয়ে গেল ধরে নেন কমলার দাম। তাহলে দাম আরো কমলো, তাহলে চাহিদা তখন সবাই আরো কিনবে। তাহলে তখন 8 টাকার জায়গায় কমলা কিনতেছে, আপনি 4 টাকা দিয়ে এখন 12টা কমলা পাচ্ছেন। তাহলে 12 জন কমলা নিতে চাচ্ছে। তাহলে এখন এই উম, এ, তাহলে এখানে কি সি বিন্দু। তাহলে দাম কমে গেল। যখন দাম কমে যাচ্ছে তখন আমরা দেখতেছি চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে, ওইটা সবাই নিতে চাচ্ছে। এরপর এ বি সি এই তিনটা বিন্দু যোগ করে আপনি যখন এই লম্ব একটা টানতেছেন, সেটাই হলো আপনার চাহিদা রেখা, ডি বা ডি ডেশ রেখা। এই চাহিদা রেখাটাই দেখেন বাম থেকে ডানে কিন্তু স্থানান্তর মানে কি বলে, উম, এটা নিচের দিকে কিন্তু নামতেছে। হ্যাঁ, তো এটাই আপনি যখন পিকচারে আঁকবেন, পিকচারে আঁকার সময় আপনি কি করবেন? এরকম ভাবে একটা নিচের দিকে অক্ষরেখা টানবেন আর এই দিকে একটা টানবেন। এখন এটা হলো ওএক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। হ্যাঁ, তারপর আপনি একটা চাইলে সরাসরি এরকম ভাবে চাহিদা রেখা, এই যে ডিডি টানলেন। টানার পরে আপনি তো জানেন যে আপনি দেখতেছেন এরকম একটা দিলেন, এরকম একটা দিলেন, এরকম একটা রেখা টানলেন। এখন নর্মালি আপনি কি দেখাচ্ছেন? যে ও এক্স অক্ষে, এই ও এক্স অক্ষে আপনার চাহিদার পরিমাণ, এটা কিউ ডি দ্বারা প্রকাশ করছেন। আর ও ওয়াই অক্ষে আপনি চাহিদার কি বল পণ্যটার দাম প্রাইস দ্বারা প্রকাশ করছেন। এটা ও ওয়াই, ওয়াই অক্ষে প্রাইস পি, আর এক্স অক্ষে চাহিদার পরিমাণ দেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে এটাকে আপনি বললেন ধরে নেন এ বিন্দু, এই যে বিন্দুতে ছেদ হয়েছে এটা হলো বি বিন্দু, আর যে বিন্দুতে ছেদ হয়েছে এটা হলো সি বিন্দু। এটা আগে নর্মালি এরকম ভাবে আঁকে নিয়ে, এরকম ভাবে আঁকে নিয়ে তারপর টানে, কিন্তু আমি একবারে টানে দিছি দিয়ে তারপর এক করলে সুবিধা হয় আর কি, এই জন্য। এখন এই বিন্দুতে আপনার চাহিদার পরিমাণ কত? 4। আপনি এখানে 4 দেখালেন। আর প্রাইস কত ছিল? 8 টাকা। তাহলে এখানে 8 টাকা দেখালেন। 8 টাকা দামে যখন এখানে বলবেন, ব্যাখ্যা করবেন, যখন পণ্যটির দাম 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 টাকা। পণ্যটির দাম কমে চিত্রে যখন 6 টাকা হয় চাহিদার পরিমাণ বেড়ে তখন হয় 8 টাকা। পণ্যটির দাম কমে আরো যখন 4 টাকা হয় তখন প্রোডাক্টের চাহিদা বেড়ে হয় 12 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে প্রোডাক্টের দাম যত কমতেছে চাহিদার পরিমাণ তত বাড়ছে, বা বিপরীতভাবে প্রোডাক্টের দাম যখন 4 টাকা চাহিদার পরিমাণ 12 টাকা, প্রোডাক্টের দাম বেড়ে যখন 6 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ কমে 8 টাকা হচ্ছে। আবার 6 টাকা থেকে যখন 8 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ আরো কমে 4 টাকা হচ্ছে। তাহলে এইভাবে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করলেই প্রশ্নটা হয়ে যাবে। এটা হচ্ছে হলো আমাদের চাহিদা বিধি। আচ্ছা, এটাই এখানে ব্যাখ্যা করছে যে চাহিদার পরিমাণ ও এ এবং ও এক দামে দামে পি দেখানো হয়েছে। এই বিন্দুতে 4 টাকা দামে, এই বিন্দুতে 4 টাকা, এই যে 4 টাকা দামে দ্রব্যটির চাহিদা, আহ, 8 টাকা দামে দ্রব্যটির চাহিদা 4 একক। বি এবং সি বিন্দু ওগুলো ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করলে আপনি পারবেন এই ডিডি ড্যাশ রেখাই হচ্ছে হলো চাহিদা রেখা। এখানে একটা জিনিস বইয়ে একটু ভুল হয়েছে। আহ, এই বিন্দুতে এটা হচ্ছে হলো 8 টাকা দামে, না ঠিক আছে, এটা তো 8 টাকা। 8 টাকা দামে দ্রব্যটির চাহিদা কত দেখা যাচ্ছে আমরা? 4 একক। আর বি ও সি বিন্দুতে, এই বি এবং সি বিন্দুতে 6 টাকা দামের দ্রব্যটির একক 8 একক, এবং সি বিন্দুতে 4 টাকা দামের দ্রব্যটির একক 12 একক। এখন এ বি ও সি বিন্দুগুলো যোগ করে, এ বি এবং সি বিন্দুগুলো যোগ করে আমরা ডি ডি ড্যাশ রেখা পাই। এই ডিডি ড্যাশ রেখাটাই হচ্ছে হলো চাহিদা রেখা। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ এই যে দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক দেখছে না, অর্থাৎ ঢাল ঋণাত্মক থাকায় চাহিদা রেখা বাম দিক থেকে, এই যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে, চাহিদা রেখা বাম দিক থেকে ডানে নিম্নগামী হচ্ছে। আচ্ছা, চাহিদার নিয়মের ব্যতিক্রম গুলো কি কি? হোয়াট আর দ্য এক্সেপশনস টু দ্য ল অফ ডিমান্ড? তো চাহিদার নিয়মের বেশ কিছু ব্যতিক্রম আছে। আমরা নর্মালি বলতেছি যে দাম কমলে চাহিদা বাড়ে, আবার দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু এর কিছু এক্সেপশন আছে, যে কিছু কিছু ক্ষেত্রে আপনার দাম যদি বাড়ে তাহলে তারপরও চাহিদা বাড়বে, এবং দাম যদি কমে চাহিদা কমবে। হ্যাঁ, এটা হলো এক্সেপশনাল। কারণ নর্মালি আপনি চাহিদার সাথে
দামের প্রাইস ব্যাপারটা কি বলতেছেন, বিপরীতমুখী সম্পর্ক। দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছিল বিপরীতমুখী। যে এই দাম যদি বাড়ে, মানে এই যদি প্লাস হয়, তাহলে চাহিদা কি হবে, মাইনাস হবে আপনি বলতেছেন, কমে যাবে, হ্রাস হবে। কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছে যে যদি দাম বাড়ে তাহলে ওটাও চাহিদা বাড়বে, মানে দাম প্লাস হলে এটাও চাহিদা প্লাস হবে, দাম যদি কমে, মাইনাস হলে এটা চাহিদাও মাইনাস হবে, মানে হ্রাস হবে। তো এটা হচ্ছে হলো গিফেন দ্রব্য। তো গিফেন দ্রব্য নিয়ে গত বছর প্রশ্ন আপনাদের আসছে, এবার আসার সম্ভাবনা খুবই কম। তারপর একটু আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখেন, যদি কখনো দিয়ে দেয় বানায় লিখতে পারবেন। ব্রিটিশ অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন, এই গিফেনের নামে গিফেন দ্রব্য বলা হয়েছে। এখন কোন কোন প্রোডাক্টগুলোকে গিফেন দ্রব্য বলা হয়, উনি মেইনলি নিম্ন আয়ভুক্ত পরিবারের ক্ষেত্রে দেখান যে জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় নিকৃষ্ট পণ্যের বেলায় দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। এই ধরনের দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়। গিফেন দ্রব্যের বেলায় চাহিদা বিধির লঙ্ঘন হয়। মানে যারা গরিব মানুষ তারা অনেক সময় দেখেন যে মোটা চাল ধরে নেন, মোটা চালের দাম বাড়ছে যখন, ওরা ধরে নেন এই মোটা চালের পরিবর্তে ওরা একটু মোটা চালের একটু ইমিডিয়েট যেটা ভালো সেই চালটা খায়। তো এখন কোনো কারণে মোটা চালের দাম বেড়ে গেছে। তো মোটা চালের দাম বাড়লে অটোমেটিকলি চিকন চালের দাম, ওটার যারা একটু চাল ভালো খায় ওদের চালের দামও তো বাড়বে। এখন ওর তো ইনকাম যদি মাসে 10,000 টাকা থাকে, ওর তো আর ইনকাম বাড়েনি, ওই 10,000 টাকাই আছে। সেক্ষেত্রে তখন কি করবে, ওর তো ওই বাজেট, তখন ওই বাজেটে ওর যেহেতু মোটা চালের চেয়ে একটু ভালো চাউল যেটা সেটা কিন্তু, সেটা কেনার কিন্তু তার আর সামর্থ্য নেই। এখন চাউল তো তার মাসে যদি 20 কেজি লাগে, এখনো তো 20 কেজিই তাকে খাইতে হবে। তো এই 20 কেজির এখন দাম বেড়ে গেছে, অটোমেটিকলি যদি এই মোটা চালের দাম বাড়ে তাহলে একটু ভালো যে চালটা কিন্তু সেটারও দাম বাড়বে। তাহলে এখন ওইটা কেনার সামর্থ্য নাই, যেহেতু ওই যে টাকা দিয়ে ওই 20 কেজি চাউল কেনে, তখন স্বাভাবিকভাবে ওই তখন মোটা চালটা কিনবে আর কি। তাহলে এই যে এইভাবে যখন দাম বাড়তেছে তখন খারাপ জিনিসেরও দাম বেড়ে, মানে চাহিদা বেড়ে যাচ্ছে। আম, চাহিদা তো বাড়লে সেটা তো চাহিদা কমার কথা, কিন্তু বরং এই চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং যখন আবার এই নিকৃষ্ট চালের দাম কমে যাচ্ছে, তখন তার স্বাভাবিকভাবে তার হাতে উপরি টাকা থাকতেছে, তখন উপরি টাকা থাকলে তখন তো স্বাভাবিকভাবে আর সে খারাপ চালটা কিনবে না, তখন সে আবার ভালো চাল কিনতে যাবে। এই জন্য এটা বলে গিফেন দ্রব্য। আর ভ্যাবলেন দ্রব্যর ক্ষেত্রেও দাম বাড়লে চাহিদা বাড়ে। এটা মেইনলি বিলাস দ্রব্যের গুলোকে ভ্যাবলেন দ্রব্য বলে। এখন বিলাস দ্রব্য কি, যেমন দেখেন হীরা বা স্বর্ণ, এগুলো খালি বিত্তশালীরা কি হয়, এরা মনে করে যে যত বেশি দাম তত বেশি শো অফ বা আভিজাত্য দেখাতে পারবে না, তখন নর্মালি দাম বাড়লে ওরা অধিক পরিমাণে কেনে, কেনার পরে ওরা দেখায় যে দেখো আমরা কি অবস্থা। তো এই জন্য চাহিদা ব্যতিক্রম, যে চাহিদাতে তো বলছে যে দাম বাড়লে আপনার জিনিসটার আহ, চাহিদা কমবে, কিন্তু না কমে বাড়তেছে। আচ্ছা, চাহিদার পরিবর্তন বলতে কি বোঝেন, চাহিদা পরিবর্তনের কারণ সমূহ কি, হোয়াট ইজ মিন বাই চেঞ্জেস ইন ডিমান্ড, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টর ফর চেঞ্জেস ইন ডিমান্ড। হ্যাঁ, চাহিদা পরিবর্তনের কারণ কি, বা স্টেটেস দ্য কজেস অফ চেঞ্জেস ইন ডিমান্ড। আচ্ছা, দ্রব্যের নিজস্ব দাম স্থির থাকে, অনেক সময় এটা ধরে নেয় যে চাহিদা পরিবর্তনের কারণ এরকম ভাবে বলছে দামটা স্থির থাকবে এবং চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার পরিবর্তন বোঝায়। চাহিদার পরিবর্তন বলতে চাহিদার আকার স্থানান্তর বা চাহিদার হ্রাস বৃদ্ধি বোঝায়। এখানে যে জিনিসটা বলতেছে যে আপনার দ্রব্যের যে দামটা, সেই দামটা স্থির থাকবে। হুম। আহ, মানে আপনি নর্মালি তো দাম বাড়লে বা কমলে আমরা বলতেছি যে চাহিদার পরিমাণ বাড়তেছে বা কমতেছে, দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্ক দেখাচ্ছেন। কিন্তু আপনাকে বলতেছে যে ভাই প্রাইসটা, প্রোডাক্টের প্রাইসটা স্থির থাকবে, প্রাইস বাড়বে না কমবে না, অন্যান্য কোনো কারণে কি প্রোডাক্টের চাহিদা আবার বাড়তে পারে নাকি কমতে পারে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, শুধু খালি দামের উপরই যে একটা প্রোডাক্টের চাহিদা বাড়বে কমবে এমন না, অন্যান্য ফ্যাক্টরের কারণে একটা প্রোডাক্টের চাহিদা বাড়তে বা কমতে পারে। তাহলে আর এই ফ্যাক্টরগুলো কি কি, তাহলে এখানে আপনি বলতেছেন যে দামটাকে আপনি ফিক্সড রাখতেছেন, মানে দামটাকে দেখাতে চাচ্ছেন না। তাহলে এই জন্য পয়েন্টে কিন্তু এখানে দামটা দেখানো যাবে না কখনোই। যে আপনি যদি দ্রব্যের দাম দিয়ে যদি লেখেন যে দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদা বাড়ে বা কমে, চাহিদা এইভাবে পরিবর্তন হয়, কিন্তু এটা বলা যাবে না। কারণ আপনি এখানে
প্রশ্নে ধরেই নিচ্ছেন যে দ্রব্যের দামটা স্থির থাকবে। তো এখন দেখেন রুচি বা অভ্যাস, আপনার ভোক্তার রুচি বা অভ্যাসের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কিন্তু ঘটতে পারে। আপনি বা আপনার পরিবারের একজনের হয়তো বা আহ, দেশি মুরগি তার ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে তার দেশি মুরগি খেতে মানে পছন্দ হচ্ছে। তাহলে এই রুচি অভ্যাসের অনুকূল পরিবর্তন হলে তার কি এটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে না? বা আপনার সন্তান গরু মাংস খায়, মাছ পছন্দ করে না, কিন্তু কোনো কারণে তাকে আপনি হেলথ বেনিফিট শুনালেন যে গরু মাংসের চেয়ে মাছ খাওয়া ভালো বেশি, তখন সেই রুচি এবং অভ্যাসের অনুকূল পরিবর্তন হলে বাট মাছের প্রাইসটা আগে যেরকম ছিল সেরকমই, কিন্তু এই যে রুচির পরিবর্তন বা অভ্যাসের পরিবর্তনের কারণে তাহলে মাছের কি চাহিদা বৃদ্ধি পেল না? আয়, ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। আপনার যেমন এখন 30,000 টাকা যদি মাসিক স্যালারি পান, তাহলে আপনি যে কি বলে গরু মাংস কিনবেন মাসে আপনার যে বাজেট, সেই জায়গায় যদি আপনার 60,000 টাকা হয়, আয় যদি বেড়ে যায়, তখন অটোমেটিকলি আপনার গরুর মাংসের দাম যা আছে তাই থাকছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তো আপনার চাহিদাটা বেড়ে যাচ্ছে, গরু মাংস তখন আপনি পরিমাণে বেশি কিনতেছেন। তাহলে কি এখানে গরুর মাংসের চাহিদাটা আপনার কিন্তু ওই দাম বাড়া বা কমার সঙ্গে ইফেক্ট ফেলতেছে না, আপনার ইনকামের সঙ্গে ইফেক্ট ফেলতেছে। সঞ্চয় প্রবণতা, যদি আপনি যে এলাকায় সেভিংস করে বেশি, সেই জায়গায় সঞ্চয় প্রবণতা বাড়লে চাহিদা কমবে, কারণ সে তো খরচ করতে চাইবে না। আর সঞ্চয় প্রবণতা হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। আবার আবহাওয়া ও জলবায়ু, যেমন দেখেন যে আবহাওয়ার উপর নির্ভর করে শীতের সময় কিন্তু মানুষ কোক খেতে চায় না, আইসক্রিম খেতে চায় না, আবার গরমের সময় কি কোক এবং আইসক্রিম খাচ্ছে। শীতের সময় শীতের পোশাক বিক্রি হচ্ছে বেশি, গরমের সময় কি গরমের ওই পোশাক মানে শীতের পোশাকটা চাহিদা থাকে থাকে না। তো এরকম বিভিন্ন ফ্যাক্টর আপনার চাহিদার বাড়া কমার উপর থাকে, মানে চাহিদার আহ, দাম ছাড়াও। আচ্ছা, জনসংখ্যা, বিকল্প দ্রব্যের দাম, এগুলো অনেকগুলো দিয়েছে, এগুলো দেখে নিন, পারবেন আর কি। আচ্ছা, তারপর বলছে চাহিদার নির্ধারক সমূহ অথবা চাহিদার উপর প্রভাব বিস্তারী কারা, উপাদান সমূহ আলোচনা করো, বা ডিসকাস দ্য ডিটারমিনান্টস অফ ডিমান্ড অর ডিসকাস দ্য ফ্যাক্টরস হুইচ এক্সপ্রেস অফ ডিমান্ড। তো এইখানে যদি ডিটারমিনান্টস অফ ডিমান্ড বলে যে চাহিদার উপর কারা প্রভাব ফেলে, তখন আপনি উম, ওই জায়গায় আলোচ্য দ্রব্যের দাম বলে ওই দ্রব্যের নিজের দামের উপর তার চাহিদা বহুলাংশে নির্ভর করে। দ্রব্যের দাম কমলে সাধারণত তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। তারপর ওই আগের প্রশ্নের যে পয়েন্টগুলো আছে আমরা সেই পয়েন্টগুলো এই প্রশ্নে দিলেই হবে। তবে যদি ওই আগের প্রশ্ন করে, তখন আমরা আলোচ্য দ্রব্যের দাম দিতে পারবো না, না দিয়ে বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দিব। আচ্ছা, চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন ধারণা দুটি চিত্রের সাহায্যে বর্ণনা করুন। চাহিদার সংকোচন ও সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝেন ব্যাখ্যা করুন। অথবা চাহিদা রেখায় সঞ্চালন এবং চাহিদা রেখার স্থানান্তর বলতে কি বোঝেন ব্যাখ্যা করুন। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড চেঞ্জ ইন ডিমান্ডেড ইউজিং গ্রাফ। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই এক্সটেনশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ডিমান্ড অ্যান্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ডিমান্ড বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে, এবার ভালো করে আমাদের দেখতে হবে, যেহেতু চাহিদা রিলেটেড সব প্রশ্নই আমরা ভালো করে পড়বো, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, চাহিদার সংকোচন এবং প্রসারণ বা চাহিদা রেখায় সংকোচন সঞ্চালন বা চাহিদার পরিমাণের পরিবর্তন, ইংলিশে বলে এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে বলে নিচ্ছে যে অন্যান্য অবস্থা স্থির থেকে, আপনার অন্য সবকিছু বলতেছে স্থির থাকবে, দামের পরিবর্তনে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন বা প্রসারণ বলে, বা চাহিদার পরিমাণের পরিবর্তন বলে। মানে আমরা ওই যে ল অফ ডিমান্ডে শিখলাম কি, দামের পরিবর্তনে আপনার চাহিদার পরিমাণ বাড়ছে কমছে না, সেটাই হলো চাহিদার পরিমাণের পরিবর্তন। যদি দাম বৃদ্ধি পায়, তাহলে আমরা কি বলি, দাম বাড়লে জিনিসটার চাহিদার পরিমাণ হ্রাস পাবে। তাহলে দাম বাড়লে যেহেতু চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে, সেটা হলো চাহিদার সংকোচন। আবার দাম যখন কম হচ্ছে, হ্রাস হচ্ছে, চাহিদার যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা হলো আপনার চাহিদার প্রসারণ, মানে চাহিদা বেড়ে যাচ্ছে। চাহিদার প্রসারণ মানে দাম কমবে, চাহিদা বাড়বে। আর চাহিদার সংকোচন মানে দাম বাড়বে, চাহিদা কমবে। এখন এটা আমরা চিত্রের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করা হলো। চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি আমরা, চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, এই যে চাহিদার পরিমাণ, এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে, এই লম্ব অক্ষের দাম, এই যে দাম, দাম যখন OP1, এই যে দাম যখন আমরা বলতেছি এই যে এই হচ্ছে OP1, তখন চাহিদার পরিমাণ কত, OQ1, তখন আমরা চাহিদার পরিমাণ OQ1 দেখতেছি এই যে এই বিন্দুতে
OP1 যখন দাম, তখন চাহিদার পরিমাণ হচ্ছে হলো এই অতটুকু OQ1। আচ্ছা, দাম হ্রাস পেয়ে এই যে P1, এখন দাম কোনো কারণে কমে গেল, P2 তে আসলো ধরে নেন। দাম হ্রাস পেয়ে OP2, OP2 হলে চাহিদা বৃদ্ধি পেয়ে যায়। এখন আপনি জানেন যে নর্মালি দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। তাহলে চাহিদা OQ1 ছিল, এখন চাহিদা কি হয়ে গেল, এই OQ2 হলো। চাহিদা বৃদ্ধি পেয়ে OQ2 হয়। দাম হ্রাসের ফলে চাহিদা OQ1 হতে OQ2 তে বৃদ্ধি পাওয়াকে চাহিদা প্রসারণ বলে। এই যে দাম যখন P1 থেকে P2 আসলো, দাম কমে যাওয়ার ফলে আমার চাহিদার পরিমাণ যে বাড়লো, OQ1 থেকে OQ2 যেটুকু বাড়লো, এটাই হলো চাহিদার প্রসারণ। আবার দাম যখন OP2 হতে বৃদ্ধি পেয়ে OP1 হচ্ছে, তখন আপনার চাহিদা এই যে OQ2 ছিল, এটা OQ2 থেকে কমে OQ1 এ চলে আসবে না? যখন P2 থেকে P1 এর দাম বেড়ে যাচ্ছে, তখন তো চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এই যে চাহিদার পরিমাণের হ্রাস পাওয়াকে এটা চাহিদার সংকোচন বলে। অন্যভাবে বলা যায় যে ডিডি চাহিদা, এই যে আমরা এখন এ এবং বি আছে, এটাকে যখন চাহিদা রেখা টানছি, তাহলে এই ডিডি চাহিদা বরাবর এ থেকে বি বিন্দুতে যাওয়ার, যখন এ থেকে এই বি বিন্দুতে যাচ্ছেও, তখন দেখেন এ বিন্দুতে আপনার চাহিদার পরিমাণ Q1, আর বি বিন্দুতে চাহিদার পরিমাণ আপনার Q2। তাহলে এ থেকে বি বিন্দুতে গেলে আমরা বলতেছি চাহিদার প্রসারণ। আবার যদি আমি বি থেকে এ বিন্দুতে যাই, তাহলে বি থেকে যখন এই বিন্দুতে যাচ্ছি, বিতে আমার ছিল Q2, এই যে, আর এ বিন্দুতে যখন যাচ্ছি তখন আমার চাহিদার পরিমাণ Q1। তাহলে বি থেকে এই বিন্দুতে গেলে তখন আমার কিন্তু চাহিদা কমে যাচ্ছে, তাহলে এটা আমার কি চাহিদার সংকোচন। এখন দেখেন এই যে যাওয়া আসাটা কি এই একটা রেখার মধ্যেই হচ্ছে না? তাহলে একটা রেখার মধ্যেই তো সে সঞ্চালন সঞ্চালন হচ্ছে, বাড়ছে। যদি বাড়ে, তাহলে এ থেকে বি বিন্দুতে আসতেছে, যখন আবার চাহিদা কমে তখন বি থেকে এই বিন্দুতে। তাহলে এই যে এটা কি, এই জন্য একে চাহিদা রেখা বরাবর সঞ্চালন বলা হয়। মানে একটা রেখার মধ্যেই আমরা দেখাতে পাচ্ছি যে বাড়লে সে নিচের দিকে নামতেছে, এই যে ডান দিকে যাচ্ছে। আবার যদি কমে, তাহলে এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরের দিকে গেলেই তখন অটোমেটিকলি আপনার চাহিদাটা কমে যাচ্ছে আর কি, এক রেখা বরাবর সঞ্চালন হচ্ছে। এখন এইটা কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন? বুঝতে পারছেন এটা? স্যার এই যে এইটা যে চিত্রটা দেখলাম আর এই যে প্রথম যেটা দেখলাম একই তো চিত্র স্যার। একই জিনিস, সেম, খালি এইভাবে আপনি যদি ওটা মনে করেন যে সংখ্যা দিয়ে ব্যাখ্যা করবেন, তাহলে তাও হবে। এখানে জি জাস্ট স্যার, খালি ওই তো একদম চাহিদা। একদম হ্যাঁ, ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। একদমই। তাহলে তো আমার নতুন করে আর পিকচারটা আঁকে দেখানোর দরকার নাই, তাই না? পারবেন? জি স্যার। আচ্ছা, এখন আপনার পরের চিত্রটা একটু আলাদা হবে। পরের চিত্রটা আমি পিকচার করতেছি, যে যখন আমরা ওটা দেখলাম যে চাহিদার সংকোচন এবং প্রসারণ। বাট এইখানে আসেন, দেখেন এবার চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদার আকার স্থানান্তর বা চাহিদার পরিবর্তন, যেটাকে বলছে ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইন ডিমান্ড, শিফট ইন ডিমান্ড কার্ভ বা চেঞ্জেস ডিমান্ড। এখানে এসেই অনেক ব্যাংকার বন্ধুদের তালগোল পাকিয়ে ফেলে এটা, যে অনেকটা তো সেম লাগতেছে, চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদার আকার স্থানান্তর বা চাহিদার পরিমাণ পরিবর্তন। তখন আমাদের পিকচারটা কিরকম হবে সেটা আমাদের বুঝতে হবে একটু। এইটার ক্ষেত্রে আপনার ধরে নিচ্ছে, আমরা এর আগের প্রশ্নের কিন্তু অন্য সবকিছু স্থির ধরে নিচ্ছি, ধরে আমরা চাহিদার সাথে দামের কিন্তু সম্পর্কটা বিবেচনা করছি। হ্যাঁ, যে দাম বাড়লে কি হবে, দাম কমলে কি হবে। বাট আমরা তো এর আগের মানে একটা প্রশ্ন শিখলাম যে চাহিদার পরিবর্তন অনেক সময় যে খালি দামের উপরই চাহিদার পরিমাণ বাড়বে কমবে এমন না। আমরা দামটাকে ফিক্সড রেখে, এই যে দেখেন বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে দাম ফিক্সড আছে, তাও অন্যান্য কারণেও তো আপনার চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। ওই যে আমরা দেখলাম যে দাম ফিক্সড আছে, কিন্তু যখন আপনার ইনকাম বেড়ে গেল বা আপনার অভ্যাস রুচি পরিবর্তন হলো বা সিজন পরিবর্তন, তখনও তো চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। তাহলে দামটা ঠিক থাকবে, কিন্তু অন্যান্য অবস্থার যে কোনো একটা পরিবর্তনের চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে এটা চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। এক্ষেত্রে অন্যান্য অবস্থার যে কোনো একটার পরিবর্তনে একই দামে চাহিদা কমে গেলে তাকে চাহিদার হ্রাস বলে। আর যদি একই দামে আবার ওই অন্য কোনো কিছু প্রভাবের কারণে চাহিদা বেড়ে গেছে, তাকে চাহিদার বৃদ্ধি বলে। ওই যে আপনার যদি ইনকাম বাড়ে, তখন আপনি গরুর মাংস বেশি কিনতেছেন, দাম ফিক্সড। আবার ইনকাম যখন কমে যাচ্ছে, দাম ফিক্সডই আছে, তাও চাহিদা আপনার কমে যাচ্ছে। তাহলে এই যে আপনার মোট কথা মাথায় রাখবেন যে দাম ছাড়া অন্যান্য যেসব কারণে আপনার চাহিদার হ্রাস বাড়বে বা কমবে এবং দামটাকে ফিক্সড ধরে নিতে হবে, তখন সেটা হলো আমাদের চাহিদার হ্রাস বৃদ্ধি। আর যখন আমরা চাহিদার সংকোচন প্রসারণটা কি, তখন আমরা দামটাকে ফিক্সড রাখবো না, আমরা দামটাকে বাড়াবো কমাবো। ওইটা সরাসরি যখন আমার প্রোডাক্টের চাহিদার উপর বাড়ানো কমানোকে ইফেক্ট করতেছে, সেইটা আমার হলো চাহিদার
সংকোচন প্রসারণ। আচ্ছা, এখন এই যে চাহিদার এই হ্রাস বৃদ্ধির দরুন চাহিদা রাখা বামে বা ডানে স্থানান্তরিত হয় বলে একে চাহিদা রাখার স্থানান্তরও বলে। এটা চাহিদা রাখা শিফট করে। এর আগে আমরা দেখলাম চাহিদা রাখা এরকম ভাবে লম্বা আছে, কিন্তু এবার প্রশ্নে আমরা দেখবো যে চাহিদা রাখা এই একটা রাখাই থাকবে না, চাহিদা রাখা শিফট করবে, স্থানান্তর হবে। তো এই ইকোনমিক্সের অনেক ছোটখাটো বিষয়গুলো থাকে, হ্যাঁ, যেগুলো জি পারবো। আচ্ছা, অনেক বিষয় আমরা কিন্তু নিজেরা পারি না পড়তে গেলে, অনেকে অনেক কষ্ট হয়, ফেলও করে অনেক ব্যাংকার। আমি চিন্তা করছি যে ক্যারিয়ারের জন্য মানে অনেকে এমন কৃপণ আছে যে মানে এই 600 টাকা তারা খরচ করতে চায় না, কিন্তু মানে দেখা যায় যে 50% নিজে পড়তে গিয়ে, কারণ ব্যাংকে জব করে এখানে অনেক, এবার যেমন এই জিনিসটা বুঝাবো, আপনার সেকেন্ড পার্টেরও জিনিস দেখলেন, অনেক জিনিস নিজে ক্লিয়ার জীবনেও হবে না, ঘাটাঘাটি করে হয় না, তখন ফেল করে কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন লিখে আসে, এক দুইবার ঢাকানি খেয়ে তারপর মনে করে যে না, দরকার কোর্স নেওয়া একটা। আচ্ছা, এবার আসেন যে চাহিদা রাখার আমরা দামটাকে ফিক্সড রেখে কিভাবে চাহিদার বাড়ছে কমছে সেটা আমরা দেখব। চিত্রে প্রথমে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, এই যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ আমরা এরকম ভাবে আঁকলাম, এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে, দাম নির্দেশ করা হয়েছে কিন্তু ডি জিরো প্রাথমিক চাহিদা রাখা। এই যে আমার ডি জিরো, এটা আমি বলতেছি প্রাথমিক চাহিদা রাখা। দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায়, এখন একটা জিনিস কি খেয়াল করছেন, এখানে P0 প্রাইস কিন্তু একটাই। এর আগের চিত্রে আমরা প্রাইস কিন্তু দুই তিনটা দেখতেছিলাম, যে P1, তারপর P2, এরভাবে প্রাইস কিন্তু দেখতেছিলাম। অথবা আপনি P1 P2 না ধরে আপনি ধরে নেন 10 টাকা আপনি প্রাইস দেখালেন, তারপর 8 টাকা প্রাইস দেখালেন, মানে প্রাইসের দাম বাড়ছে কমছে, কিন্তু আপনি বলতেছেন যে এখানে দ্রব্যের প্রাইসটা সেম থাকবে, দ্রব্যের প্রাইস বাড়ানো কমানো যাবে না। তাহলে আপনি দেখেন এখানে এই যে Q0 ধরে নেন, এটা একটা চাহিদা, এখানে তো Q0 চাহিদা ধরলেন, তাহলে এখানে তো এই বিন্দু ছেদ করছে, তাহলে এই জায়গায় আপনার তো প্রাইস প্রাইস কত P0। আবার এই যে চাহিদা কমে Q2 হয়েছে, এখানেও প্রাইস কত, এই P0। আবার এই যে Q1 যখন চাহিদা বাড়ছে, এখানেও প্রাইস কিন্তু আপনার P0। তার মানে এই দেখেন লম্বা লম্বা, এটা কিন্তু চাহিদার মানে প্রাইসটা কিন্তু স্থির আছে, এই পিকচারে আপনি দেখাই দিচ্ছেন এরকম ভাবে, কারণ আপনি ধরে নিছেন যে প্রাইসটা কিন্তু বাড়ানো যাবে না উপরে, প্রাইসটা না বাড়ায়ও এখন আপনার, বাট অন্য কারণে যে চাহিদার পরিমাণ বাড়তেছে কমতেছে সেটা আপনাকে দেখাতে বলছে। এখন বলছে ধরে নেন যে দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্য যে কোনো অবস্থা, যেমন আপনার ধরে নেন আয় বাড়লো, আয় বাড়লে এখন আপনার এই যে ডি জিরো আপনি এটা একটা প্রাথমিক চাহিদা রাখতেছেন, এখানে আপনার এই বিন্দু হয়েছে, এই জায়গায় আপনার চাহিদার পরিমাণ কি 0। এখন আয় যখন বাড়বে তখন তো আপনার চাহিদাও বাড়বে, তাহলে এখন চাহিদা যখন বাড়বে তখন আপনি এই যে এই শিফট রেখাটা আছে, এই শিফট রেখাটা আপনি এখানে স্থানান্তর করে দিলেন, তাহলে স্থানান্তর করে দিলে তখন আপনার এই Q0 থেকে Q1-এ চলে আসলো। Q1-এ আসার কারণে এখন আপনি দেখাচ্ছেন যে প্রাইস সেম থাকতেছে, আমার চাহিদার পরিমাণটা বাড়তেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার, আমি তো এর আগের সূত্রে এখানে যেমন এই জায়গায় আছে, এখান থেকে আমি যদি ধরে নেন পিকচারটা তো এরকম, পিকচারটা এরকম, আমি যদি, এটা তো আপনার প্রাইস, তাই না, এখানে লম্বা যেটা আছে সেটা তো আমার প্রাইস ধরতেছে P1। আপনি বললেন যে স্যার আমি এই রেখাটা এরকম ভাবে শিফট না করে আমি যদি নিচে নামাই দেই, এই যে এই নিচে যদি বিন্দুতে দিয়ে দেই, নিচু বিন্দু হলে তার মানে তো এই জায়গায় চলে আসতেছে, তখন তো আমার ধরেন এটা আপনি Q1, এটা আপনার Q2 চাহিদা বাড়ানো আমি দেখাতে পারছি। তে এটা আপনি নিচে না নামাই এখানে আরেকটা রেখা স্থানান্তর মানে শিফট করলাম কেন আমি, এর মধ্যেই আরেকটা জিনিস দেখাচ্ছে না কেন? যদি আপনি দেখান তাহলে এখানে কিন্তু একটা জিনিস আপনার শর্ত ভঙ্গ হয়ে যাবে। কি শর্ত ভঙ্গ হবে? কারণ এই জায়গায় আসলে তখন আপনার রেখাটা এরকম হয়ে যাবে, তখন আপনি প্রাইসটা P1 থেকে প্রাইসটা P2 হয়ে যাবে, তাহলে প্রাইস কমার কারণে আপনার চাহিদা বাড়তেছে, কিন্তু আপনি তো এই প্রশ্নে আপনি প্রাইসটাকে ফিক্স ধরে ফেলছেন যে প্রাইসটাকে আপনার বাড়ানো কমানো যাবে না। তাহলে এখানে তো আপনি এই পিকচারের মধ্যে নিচে যদি নিয়ে এসে আপনি Q2-টাকে মানে চাহিদার পরিমাণটাকে বাড়ানো দেখান, তাহলে তখন তো আপনার প্রাইস কমে যাচ্ছে, বাট প্রাইসটা তো আপনাকে স্থির রাখতে হবে। তাহলে এই প্রাইস স্থির থাকতে গেলে তখন আমার তো আর এই রেখার মধ্যে আমি কোনোভাবে চাহিদার পরিমাণটাকে বাড়ানো বা কমানো পারতেছি না, তখন টোটালি বাড়াতে গেলে এই চাহিদা রেখাটাকে আমি শিফট করে নিয়ে যাচ্ছি এই জায়গায়। তখন শিফট করে নিয়ে গেলেও আমি এই যে চাহিদার প্রাইসটা আমার সেমই থাকতেছে, বাট আমার এই শিফট করে নিয়ে গেলে আমি তখন এই চাহিদার পরিমাণটা বাড়ানো দেখাতে পারছি। আবার চাহিদার পরিমাণ যদি আমি উম, কম দেখাতে চাই, তাহলে এখন কম দেখাতে গেলে
ধরে নেন আপনি এখানে ডি জিরো, এখানে তো আপনার কিউ জিরো হচ্ছে হলো চাহিদার পরিমাণ, তাহলে এইদিকে যত যাবেন চাহিদার পরিমাণ বাড়বে। আর এই ডানে যত যাবেন, কারণ এই যে দেখেন এটা কিউ ওয়ান, তারপরে কিউ টু, ডানে গেলে চাহিদা বাড়ছে না, আর বামে গেলে চাহিদার পরিমাণ কমবে। তাহলে এখন এখান থেকে আপনার তাহলে চাহিদার কমানো দেখাতে যাচ্ছেন, তাহলে কিউ টু তে যদি নিয়ে আসতেছেন, তাহলে এটা আপনার মূল চাহিদা রাখা, তাহলে এখান থেকে আপনাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। নিচের দিকে শিফট করলেই তো আপনি পারবেন। নিচের দিকে বলতে আমি রেখাটা, মানে এই রেখার উপর না, এই রেখার এই দিকে নিচের দিকে শিফট, আর এটা হলো উপরের দিকে শিফট। তাহলে নিচের দিকে যখন হলো তখনই আপনি চাহিদার পরিমাণটা দেখাচ্ছেন কমে কমে যাচ্ছে। তাহলে এই যে আবার দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় আয় কমলে চাহিদা রাখা বাম দিকে, এই যে চাহিদা রাখা বাম দিকে ডি টু ডি এ স্থানান্তর হলো। তো ফলে পি জিরো দামের দ্রব্যের চাহিদা, এই যে পি জিরো ওই দামটা স্থির থাকছে, ফলে পি জিরো দামের দ্রব্যের চাহিদা কিউ কিউ ওয়ান থেকে কমে কিউ জিরো হয়। এই যে তাহলে কিউ ওয়ান থেকে কমে ধরে নেন আপনি কিউ জিরোতে নিয়ে আসলেন, একে চাহিদার হ্রাস বললে হয়। তো এটাই আমি এতক্ষণ ধরে আপনাদের মূল পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম। মূল জিনিসটা আপনারা ধরতে পারছেন কিনা এখন বলেন। এটা ধরতে পারলেই এটা অনেক কিছু জিনিস শিখে যাবেন। এটার ক্ষেত্রে আপনার পিকচারটা করছে এরকম ভাবে একটা রেখা টানবেন, এরকম ভাবে একটা রেখা টানলেন, তারপর হচ্ছে হলো আপনি আহ এরকম আপনার, সরি, এটা ও এক্স অক্ষের চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষের দামের পরিমাণ দেখালেন। দাম এখন আপনার তো ফিক্সড, তাহলে দাম ফিক্সড বলে আপনি এরকম ভাবে দেখাবেন, হ্যাঁ। তারপর আপনি এ একটা দিলেন, এই একটা রেখা টানলেন, এই একটা রেখা টানলেন, রেখা টানে আপনি এরকম এটা একটা, এই এই একটা চাহিদা রেখা, এই একটা চাহিদা রেখা, এটা হলো আপনার। তারপর আপনি এটা প্রথমে এটাকে ডি জিরো বললেন, এটাকে ডি জিরো বললেন, তারপর এটা আপনার ডি ওয়ান চাহিদা রেখা, এটা আপনার ডি ওয়ান চাহিদা রেখা, এটা হলো আপনার ডি টু চাহিদা রেখা, এটা হলো আপনার ডি টু চাহিদা রেখা। আর এটা তো ও কিউ, এখানে আপনি চাহিদার পরিমাণ দেখাবেন, আর এটা হলো আপনার দাম, ও পি দাম। আর এটা এই যে ফ্ল্যাট স্থির অবস্থায় আছে, এই জন্য এটাকে আপনি পি জিরো বলতেছেন। এখন আপনি দেখাচ্ছেন যে আপনার এই ডি জিরোতে বিন্দুতে আপনার চাহিদার পরিমাণ কত, ও কিউ জিরো, এবং প্রাইস হচ্ছে ওপি জিরোই। এখন আপনি কোনো কারণে চাহিদার বাড়াটা দেখাবেন, তাহলে বাড়ানো দেখাতে গেলে আপনার ডি জিরো থেকে এই ডি ওয়ান এইদিকে বাড়ানো দেখাতে গেলে আপনার ডান দিকে স্থানান্তর করতে হবে। তাহলে এই ডানে আপনি বাড়ালেন, তাহলে এই কিউ জিরো থেকে আপনি তখন সাপোজ কিউ ওয়ানে আসলেন, তাহলে কিউ ওয়ানে গেলে আপনার বেড়ে যাচ্ছে আই স্থির থাকা অবস্থায়। আবার আপনি যদি কমানো দেখাতে চান, তাহলে এই শিফট রেখা, এই রেখাটা আপনার, এই ডি জিরো রেখাটা এই ডি টু ডিতে নিয়ে আসতে হবে, তখন তাহলে আপনার চাহিদার পরিমাণ হয়ে গেল কিউ টু। তাহলে আপনি দেখাচ্ছেন যে কিউ ওয়ান থেকে কিউ টু তে চলে আসলো, চাহিদার পরিমাণ কমে গেল, চাহিদার হ্রাস হইল। এটাই আপনি এইভাবে দেখাচ্ছেন আর কি এখানে, যে একটা রেখাতে আপনি করতে পারছেন না, আপনাকে শিফট করতে হচ্ছে যখন আপনি প্রাইসটা স্থির ধরতেছেন। তো এটা কি বোঝা গেছে আজম ভাই, বলেন তো? স্যার এটা একটু গুবলেট লাগতেছে স্যার। কুবলেট মানে বলতে। একটা জিনিস বুঝছি তাহলে। স্যার আমি এই যে চাহিদার ডি টু তে যখন আসলো হুম। এবং টু থেকে যখন ওয়ানে গেল স্যার, সেটা কি চাহিদা তখন বেড়ে অনেক হয়ে গেল না? বাড়াও, বাড়া কমাও, ওটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনি মেইন দেখেন যে বাড়লো, ডি টু থেকে যখন ডি ওয়ানে যাচ্ছে, ডি টু তে আপনার চাহিদার পরিমাণ কত, কিউ টু আছে, জি তাহলে স্যার। আপনার ডি টু থেকে যখন ডি ওয়ানে যাচ্ছে তখন চাহিদার পরিমাণ বাড়তেছে কিউ ওয়ান। আপনি বাড়ান দেখাচ্ছেন, কিন্তু আপনার এখানে প্রাইসটা স্থির রাখতেছে, ধরে রাখ মানে প্রাইসটা ফিক্স থাকতেছে। আচ্ছা, দেখেন ডি টু এটা তে স্যার আপনার প্রাইস এটা স্যার ফিক্স, বুঝছি স্যার। এই ডি ওয়ানের প্রাইস ফিক্সড। এখন আপনি মেইনলি তো চাহিদার পরিমাণ বাড়ানোটা দেখাবেন। এখন বাড়ানোটা দেখাতে গেলে আপনার মেইন কথা হচ্ছে যে এখানে আহ, এই একটা রেখাতেই, মানে এর আগে আপনি যখন ল অফ ডিমান্ড দেখলেন, তখন কিন্তু বাড়ানো কমানো তখন কিন্তু আপনি একটা রেখায় দেখাইছিলেন, এই চাহিদা রেখা বরাবর সঞ্চালন হচ্ছিল। এই যে জি এইরকম আমরা দেখলাম না যে এখানে উপরে ছিল, এখান থেকে নিচে নামলেই কিন্তু চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। জি স্যার। মনে আছে এই যে এরকম ভাবে জি স্যার। চাহিদা রাখাটা ছিল, যখন এখান থেকে নিচে আসতেছে এই জায়গায় হ্যাঁ। চাহিদা এই নিচে ছিল, কিন্তু হ্যাঁ। যখন আপনি প্রাইসটাকে ফিক্স ধরতেছেন, তখন প্রাইসটাকে ফিক্স ধরলে আপনার প্রশ্নে বলছে তখন চাহিদা রেখা বরাবর সঞ্চালন হবে না, চাহিদা রেখাটাকে তখন স্থানান্তর করতে হবে, শিফট করতে হবে, তখন এই চাহিদা রেখাটাকে
আপনি এই চাহিদা এই জায়গায় নিয়ে গেলেন, মানে ওর স্থান পরিবর্তন করে দিলেন, না হলে আপনি বাড়ানোটা দেখতে পাচ্ছেন না। আপনি কি পিকচার কোনোভাবে আগে দেখাতে পারবেন? পারবেন না জীবনও। আপনি নিচে যদি দেখান, এই যে এটার যদি নিচে দেখান, তখন আপনার চাহিদার পরিমাণ বাড়তেছে, বাট এখানে এই বিন্দুতে আসলে তো তখন আপনার প্রাইসটাও যে কমে যাচ্ছে, বাট এটা তো হ্যাঁ, শর্ত ভঙ্গ করছে, প্রাইস তা তো কমে আমার যাবে না। আমার আমার দামটা তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, দাম চেঞ্জ করা যাবে না, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটাই স্যার ঠিক আছে, ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। এই মূল সিমটাই ধরতে পারলে আপনারা সবাই পারবেন, এটাই আমি বলতে চাইছিলাম। তো না ঠিক আছে। বুঝছি, বুঝতে পারছি স্যার, এটা থ্যাংক একটা ইউ। খুব কঠিন জিনিস, মানে এটাই পড়ে অনেকেই পারে না বা বোঝে না, এখান থেকেই তখন কনসেপচুয়াল প্রশ্নগুলো আসে। আচ্ছা। তো এটাই ছিল আমাদের, এখানে বলছে যে ভোক্তাদের রুচির পরিবর্তন কি চাহিদা রেখা বরাবর সঞ্চালন করে বা চাহিদা রেখার স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করে? আপনার উত্তর ব্যাখ্যা করুন। দেখেন এইখানে আপনি এবার বুঝে যাবেন। আমি বলে, ডাজ এ চেঞ্জ ইন কনজিউমার টেস্ট, মানে কনজিউমারের রুচির পরিবর্তন হলো, আপনার বাসার পরিবারের আপনার ছেলের রুচির পরিবর্তন হয়ে গেছে, এখন তাকে আপনি বুঝাইছেন কোনোভাবে তার মাছ খাওয়ার ইচ্ছা, মানে মাছের খাওয়ার প্রতি চাহিদাটা বেড়ে গেছে। তাহলে এই যে তার মাছ খাওয়ার চাহিদাটা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার ফলে এইটা আমরা কি চাহিদা রেখা বরাবর, মানে এই জিনিসটা দেখাতে পারবো নাকি না চাহিদা রেখার স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করবে? মানে এটা কি এই জিনিসটা আমরা অ্যালং দা ডিমান্ড কার্ভ, মানে এই চাহিদা রেখা বরাবর দেখাতে পারবো, নাকি আমাকে শিফট ইন দা ডিমান্ড কার্ভ, এই অ্যালং হবে না, আমাকে আলাদা আর একটা রেখা টানে আমাকে দেখাতে হবে, শিফট করে দেখাতে হবে? বলেন দেখি কেউ যদি স্যার দিতে পারেন। স্যার আমি স্যার আমি আসলে যেমন বলছি, এটা শিফট হবে স্যার, এটা সাইডের একটা পরিবর্তন হবে। চাহিদা রেখার পরিবর্তন হবে, আচ্ছা কেন হবে বলেন তো আপনি এবার তাহলে। এটা দাম স্থির থাকা অবস্থায় মানে রুচির পরিবর্তনের কারণে ইয়ে হচ্ছে আর কি, চাহিদাটা বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, জন্য ইয়ে পরিবর্তন হবে, শিফট হবে গিফট এটা। হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো দারুণ ধরতে পারছেন। দেখেন এই সেম জিনিসই কিন্তু যতই মানে ওই যে কেউ মানে যে কোর্স নিবে না সে কিন্তু সারাদিন ইয়া করে ওই যে ওই আগের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সে বুঝতে পারবে না, তখন এই পরীক্ষার হলে উল্টা পাল্টা লিখে দিয়ে আসবে, বা এই জিনিস না বুঝতে পারলে তো আপনি 2-3 ঘন্টা ধরে মুখস্থ করলে মনে থাকবে না। তো যাই হোক, বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজম ভাই, আপনি বুঝতে পারছেন নাকি না আপনার জন্য ব্যাপারটা আরেকবার ইয়া করবো? স্যার আরেকবার একটু, স্যার একটু, স্যার আরেকবার একটু প্লিজ। উনি ধরতে পারছে জিনিসটা, কিন্তু দেখেন উনি ধরতে পারছে হলো, ধরে নেন আপনার ছেলে, আহ, আমি ধরে না নেই আপনার ছেলে না মেয়ে, কি বলেন আমাকে, কোন ক্লাসে পড়ে বা কিসে পড়ে? স্যার ক্লাস, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে স্যার, আরিয়ান আচ্ছা নাম নাম। আচ্ছা, আরিয়ান নাম, ক্লাস 10-এ পড়ে। আমরা নর্মালি জানি যে এখনকার বাচ্চারা আহ, গরুর মাংস বা মাংস খেতে পছন্দ করে, তারা মাছ খেতে পছন্দ করে না, বাট কোনোভাবে আপনি আরিয়ানকে মোটিভেট করে বুঝায় যে মাছ খাওয়ার বেনিফিট বুঝায়, তার রুচির পরিবর্তনটা হওয়ার কারণে তার মাছ খাওয়ার প্রতি চাহিদা বেড়ে গেছে। হুম। তাহলে এখন এই যে তার চাহিদাটা যে বাড়লো মাছ খাওয়ার প্রতি, এখানে কিন্তু মাছের দাম ফিক্সড আছে, মাছের দাম বাড়েওনি কমেনি। তার মাছের মানে এখন আপনার ওর চাহিদা, মাছ খাওয়ার প্রতি ওর পজিটিভ ইচ্ছা প্রকর্ষণের কারণে আপনি এখন মাছটা বেশি পরিমাণে কিনতেছেন, বাট আগে কিনতেন না, বাট মাছের দাম এখন ওই যা আছে সেরকমই আছে। তাহলে এই যে ওর চাহিদাটা বেড়ে গেল মাছ খাওয়ার প্রতি, এখন আপনি যখন পিকচার রাখবেন তখন কি আপনি এই যে এইরকম ভাবে আহ, মানে ডিমান্ডের ডিমান্ড কার্ভটা আপনি এই এক রেখা বরাবর এইটা তার যে বেড়ে গেল এই জিনিসটা এই এক রেখা বরাবর দেখাবেন, নাকি এই যে এরকম ভাবে এক রেখাতে তো যেটা ছিল আপনি আরেকটা রেখা শিফট করে দেখাবেন, এটাই বলতেছে। স্যার একদম শিফট করে দেখাবো স্যার। শিফট করে দেখাবেন, কারণ ওই যে আপনি প্রাইস যেহেতু ফিক্সড, তাহলে প্রাইস ফিক্সড হইলে আপনি এক রেখা বরাবর ওই বাড়া কমানোটা দেখানো যায় না। কারণ আমি যদি এর মধ্যেই বাড়া কমানো দেখাতে যাই, তাহলে আমার সাথে কন্ট্রাডিক্ট করবে, তখন প্রাইস আমাকে কমায় বাড়ায় দেখাইতে হবে, কিন্তু এটা তো বাড়ানো কমানো করা যাবে না। তাহলে ওর প্রাইস ফিক্স থাকার কারণে আমাকে শিফট করে ওই ডান দিকে শিফট করতে হবে, ডান দিকে শিফট করলে তখন ওই আমি দেখাতে পারবো যে ওই ওর মাছ খাওয়ার চাহিদাটা বেড়ে গেছে। এটাই দেখেন, এই জিনিসটা কিন্তু আপনারও এখন ক্লিয়ার হয়ে গেল। এটা বুঝতে পারলে আপনি এই যে এটাই কিন্তু আপনাদের কনসেপচুয়াল প্রশ্ন, এটাই এখন এখানে ব্যাখ্যা করছে যে নির্দিষ্ট দামের পরিবর্তনের সাথে সাথে ওই একই কথা, আহ, এগুলো ইতিবাচক ভাবে বৃদ্ধি হলে তাহলে সেই পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, এবং চাহিদা রাখাটা কিন্তু বলছে যে ডান দিকে স্থানান্তরিত হবে। ডান দিকে মানে আপনি কিন্তু এই যে চাহিদাতে যত এইদিকে যাবেন, ডানে যাবেন, তখন কিন্তু চাহিদা রাখা বাড়বে, এই জন্য ডান দিকে। আর যদি নেতিবাচক ভাবে পরিবর্তিত হয় তাহলে সেই পণ্যের চাহিদা কমে যাবে এবং চাহিদা রাখাটা বাম দিকে স্থানান্তর হবে। হ্যাঁ,
এই জন্য ভোক্তাদের রুচির পরিবর্তন চাহিদা রেখা বরাবর সঞ্চালন না করে চাহিদা রাখার স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করে। খুবই কনসেপচুয়াল প্রশ্ন। এই বুঝে যদি যান 10 মিনিটে মুখস্থ হয়ে যাবে জিনিসটা। এটাই বুঝাইছে চিত্রে চাহিদা D1 এবং যোগান S1 পরস্পর ই বিন্দুতে ছেদ করে এবং ভারসাম্য এটাই অর্জিত হলো রুচির পরিবর্তনের ফলে চাহিদা রাখার স্থানান্তর হয়ে। এই যে রুচির পরিবর্তনের ফলে চাহিদা রাখার স্থানান্তর হলে D1 থেকে নতুন চাহিদা রাখা হলো D2। কিন্তু যোগান রাখার কোনো পরিবর্তন না হয়, ওই যোগান রাখা ওইটাই থাকবে S1 এবং D2 পরস্পর এই নতুন E2 বিন্দুতে ছেদ করে নতুন ভারসাম্য অর্জন করে, ফলে ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়। আগে ভারসাম্য দাম এখানে ছিল, আর এখানে যার কারণে ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পাইছে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা আগের চিত্র দিয়ে বোঝানো যেত না, যে প্রাইসটা সেম রেখে? প্রাইসটা সেম রেখেও আপনি চাইলে যদি দেখাতে চান প্রাইসটা সেম রেখেও দেখাতে পারবেন, সমস্যা নেই। বাট নতুন একটা ইয়াতে আমরা এইটা যোগান রেখাটাকে, এই যে এখানে প্রাইসটা সেম বলতে এই যোগান রেখাটাকে আপনি স্থির রাখতেছেন। হ্যাঁ, যোগান রাখা মানে এটাই বুঝে নিবে টিচাররা যে যোগান রাখা স্থির মানে আহ, যখন প্রাইসের দাম বাড়ছে না বা কমছে না, তখন তো সে ওই ফিক্সড রাখতেছে। তখন আপনি এইভাবে নতুন ইয়াতে গিয়ে শিফট করে দিলেন, শিফট করার ফলে নতুন স্থানান্তর হইলো আর কি। এটা দিয়ে বোঝালেই বরং পিকচারটা দেখতে ভালো লাগবে। ওইটা দিয়ে বোঝালে কি ভুল হবে আগেরটা দিয়ে? আগেটা দিয়ে দিলে ভুল হবে না, সমস্যা নেই, পারবে। আচ্ছা, তারপর হচ্ছে হলো কামালের আয় হ্রাস পায় এবং ফলস্বরূপ তিনি আরো শাক কেনেন। পালং শাক একটা নিকৃষ্ট নাকি স্বাভাবিক পণ্য? পালং শাকের জন্য কামালের চাহিদা রাখার কি হবে? হ্যাঁ, তাহলে পালং শাক হচ্ছে একটা নিকৃষ্ট পণ্য। যদি নিকৃষ্ট পণ্য হয়, তাহলে যখন আয় হ্রাস পায় তখন মানুষ ওই খারাপ পণ্যটাই আরো বেশি কিনতে চায়। তো এটা এই পরিস্থিতিতে পালং শাক একটা নিকৃষ্ট পণ্য বিবেচিত হবে। নিকৃষ্ট পণ্য সেই ধরনের পণ্য যার চাহিদা ভোক্তার আয় হ্রাসের সাথে সাথে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে যখন কামালের আয় হ্রাস পায় তিনি আরো শাক কেনেন, যা নির্দেশ করে যে তার জন্য পালং শাক একটা নিকৃষ্ট পণ্য। এটা দেখে নিবেন, ওটা ডান দেখছেন। যোগান বিধিটা এবার আসার সম্ভাবনা খুবই কম। আমি একটু করে তাও আপনাদের ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি। নর্মালি যোগান বলে ইকোনমিক্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি তাকে যোগান বলে। যেমন ধরেন একজন বিক্রেতার নিকট 50 কেজি চাল আছে, বাট সে 30 টাকা দরে 40 কেজি চাল যদি বিক্রি করতে ইচ্ছুক হয়, এক্ষেত্রে 50 কেজি চাল তার মজুদ এবং 40 কেজি চাল যোগান আর কি। যতটুকু চাল সে বিক্রি করতে চাইবে সেটাই হলো তার সাপ্লাই। 50 কেজি চাল আছে কিন্তু সে 50 কেজি চাল কিন্তু বিক্রি করতে চাচ্ছে না, সে 30 টাকা দরে 40 কেজি চাল আজকে বিক্রি করতে ইচ্ছুক। তাহলে এই যে যতটুকু চাল সে বিক্রি করতে চাচ্ছে, এই যে বলছে অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি তাকে সাপ্লাই বলে বা যোগান বলে। তো সাপ্লাই ল সাপ্লাইয়ের সাথে ল অফ ডিমান্ডের সাথে ল অফ সাপ্লাইয়ের সম্পর্কটা মানে আলাদা। ল অফ সাপ্লাইটা আমরা সাপ্লাইয়ের দিক থেকে বিবেচনা করি, বিক্রেতার দিক থেকে। তাহলে বিক্রেতা কি হয়, অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে কিন্তু ওই যোগান বাড়ায়, আর দাম কমলে যোগান কমে। এটা আমরা খুব সিম্পলি বুঝি যে গ্রামের যদি একটা কৃষক যখন সে শুনবে যে বাজারে দাম বেশি, তখন কিন্তু এই কৃষকরা সবাই ধান নিয়ে আসবে, ধানের দাম বেশি। আবার কোনো কারণে যদি আগে থেকে শুনে যে আজকে বাজারে ধানের দাম কম, তখন কিন্তু সে ধানের সাপ্লাইও কম দিবে আর কি। দাম এবং যোগানের মধ্যেকার এরূপ সমমুখী সম্পর্ককে যোগান বলে। দেখেন এখানে দাম যখন বাড়তেছে তখন যোগানও বাড়তেছে, তাহলে সমমুখী সম্পর্ক। আবার দাম যখন কমতেছে, কমা এই চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি, তখন যোগানও কমতেছে। আর ল অফ ডিমান্ডে কি, দাম বাড়লে চাহিদা কমতেছে, বিপরীতমুখী সম্পর্ক। আবার দাম যদি এই দিক দিয়ে কমে ধরে নেন, তাহলে চাহিদা বাড়তেছে। বাট এটা হচ্ছে সমমুখী সম্পর্ক। যোগান বিধি এবার পঞ্চমে আসছে, আসার সম্ভাবনা খুব কম। তো যোগান বিধিটাই সেম এরকম ভাবে একটা পিকচারে বুঝাইছে যে যেমন ধরে নেন দ্রব্যের দাম 5 টাকা, তখন সাপ্লাইয়ের পরিমাণ ছিল 5 একক। তারপর দ্রব্যের দাম 10 টাকা, সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে গেছে 15 একক। দ্রব্যের দাম আরো বেড়ে গেল 15 টাকা, সাপ্লাইয়ের পরিমাণ গেছে 25 একক। তারপর এটা এ, বি এবং সি বিন্দু আছে, বি এবং সি বিন্দু যোগ করে আপনি এস রেখা পেয়েছেন আর কি। তো এটা এরকম ভাবে আঁকছে, এরকম ভাবে। তারপর আপনি এইদিকে
প্রাইস দেখাইছেন, এইদিকে আপনি সাপ্লাই দেখাইছেন, তারপর এরকম ভাবে রেখা টানবেন। সেম রেখা টানে আপনি এই দাম কম হলে যোগান কম দেখাবেন, যত দাম বাড়বে তখন যোগানের পরিমাণটা বাড়া দেখাবেন, আবার এখানে বাড়লে এরকম ভাবে যোগানের পরিমাণ বাড়া দেখাবেন। দেখায় এই তিনটা রেখা টানে দিবেন, এই তিনটা রেখার বিন্দুগুলো বলবেন এটাই হলো যোগান বিধি। একবার একটু দেখে রাখেন, আসার সম্ভাবনা খুবই কম, তারপরে যদি আসে। এই জন্য আমি আর এটা ব্যাখ্যা করলাম না, এমনিতেই পারবেন। আচ্ছা, যোগানের পরিমাণের পরিবর্তন কারণ সমূহ ব্যাখ্যা করো বা যোগানের নির্ধারক সমূহ আলোচনা করো, এটাও ফিফ বিপিএ তে এসছে। এখানে আপনার হচ্ছে হলো দ্রব্যের যোগান যেসব বিষয়ের উপর নির্ভর করে সেটা হলো যোগানের নির্ধারক। দ্রব্যের নিজস্ব দাম, দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। বিকল্প দ্রব্যের দাম, যদি কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম বাড়ে তাহলে বিবেচ্য দ্রব্যটির যোগান কমে। যেমন চিনির দাম যদি বাড়ে, তখন মানুষ চায় চিনি না খেয়ে আপনার আম, কি বলে, যেটার দাম বাড়বে তখন সাপ্লায়াররা স্বাভাবিকভাবে চিনি কিন্তু বাজারে নিয়ে আসবে বেশি, আর অপরদিকে গুড়ের যোগান কমে যাবে। পরিপূরক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম বাড়লে উহার যোগান বাড়বে, এক্ষেত্রে অন্য দ্রব্যটিরও যোগান বাড়বে। আবহাওয়া অনুকূল থাকলে আপনি স্বাভাবিকভাবে আহ, কি বলে, ওই বছর কৃষি পণ্য উৎপাদন হয় না, বেশি হয়, তখন স্বাভাবিকভাবে যোগানটা বাড়বে। আর আবহাওয়া প্রতিকূল হলে যোগান কমবে। প্রযুক্তির পরিবর্তন, প্রযুক্তি যদি খুব ভালো পর্যায়ে যায় তাহলে আপনি প্রযুক্তি ইউজ করে আপনার প্রোডাক্টটা উৎপাদন বাড়াতে পারছেন। আবার আপনি ম্যানুয়াল হইলে প্রোডাক্ট পরিমাণ কমে যাবে। এরভাবে সময়ের প্রভাব এগুলো একটু দেখে নেবেন, এটা আসার সম্ভাবনা এবার কম। একটু তারপরে একটু রিডিং পড়ে নিলেন যেন যদি কোনো কারণে তারা দেয়, কিছু অনেক সময় 5-10 মাস আবার রিপিট করে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই ইউজিং গ্রাফ। যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের পরিবর্তনের ধারণা দুটি চিত্রের সাহায্যে ব্যবহার করেন। যোগান রেখার সঞ্চালন এবং যোগান রেখার স্থানান্তর বলতে কি বোঝায়? ওই যে আমরা যেমন ডিমান্ড রেখার ডিমান্ড কার্ভটা দেখালাম না, এবং ডিমান্ড কার্ভের শিফট, সেরকম বলতেছে যে যোগান রেখার কি বলে সঞ্চালন এবং যোগান রেখার শিফটটা দেখাতে বলছে। তো যোগানের সংকোচন এবং প্রসারণ, যোগানের সংকোচন আপনি বলতেছেন যে দাম কমলে যোগান যে পরিমাণ হ্রাস পায় তাহাই যোগানের সংকোচন। এই যে P2 থেকে যখন P1 আসতেছেন, P2 তে আপনার যোগানের পরিমাণ Q2, Q2 থেকে P1 এ যখন আসতেছেন যোগান, এই Q2 থেকে যোগানের পরিমাণ কমে Q1 এ আসতেছে, তাহলে এটা হলো যোগানের সংকোচন। অপরদিকে আপনার যখন দাম বাড়তেছে P1 থেকে যখন P2 যাচ্ছে, তাহলে P1 এ আপনার যোগানের পরিমাণ হচ্ছে Q1, P1 থেকে যখন P2 তে যাচ্ছেন তখন যোগানের পরিমাণ বেড়ে Q1 থেকে Q2 হচ্ছে। এটা হলো যোগানের প্রসারণ। এটা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। এটা যোগানের পিকচার কি দেখানোর দরকার আছে আর? পারবেন তো মনে হয়। পারবো স্যার, সামনে যান স্যার। হ্যাঁ, সামনে যাই, এটা অতটা গুরুত্বপূর্ণ না এই জন্য। আর যোগানের হ্রাস বৃদ্ধি বা যোগানের রেখার স্থানান্তর পরিবর্তন, যখন যোগানের কি বলে, এই যে হ্রাস বৃদ্ধি দেখাবো তখন আমরা হচ্ছে বা যোগানের রেখা শিফট করব, তখন আমরা এই যে P0 মানে প্রাইসটাকে স্থির রাখবো। এই প্রাইসটাকে স্থির রাখছি বলে এরকম ভাবে সমান্তরাল ভাবে গেছে। সমান্তরাল যার কারণে দেখেন, এই H0 আমার প্রাথমিক যোগান রাখা, যখন আমি এখান থেকে H0 থেকে যোগানের পরিমাণ বাড়াতে চাচ্ছি তখন এটা S2 তে নিয়ে চলে আসতেছি, S2 তে নিয়ে আসলে Q0 থেকে Q2 চলে যাচ্ছে। আর যখন যোগানের পরিমাণের পরিবর্তন মানে কমাতে চাচ্ছি, যে দ্রব্যের দাম ছাড়াও অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরের কারণে যোগানের তো হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাহলে তখন এই চিত্রটা আমরা দেখাতে চাইলে তখন আমাদের শিফট করে দেখাতে হবে। কারণ দামটাকে আমি স্থির রাখছি, তখন আমি H0 থেকে যে কোনো কারণে ধরে নেন আপনার S1 এ আসলো, তাহলে এখানে আমার Q0 থেকে Q1 এ যে সংকোচন হইল, তাহলে এই সংকোচনটা তো অন্যান্য কারণেও হইতে পারে। তাহলে এই অন্যান্য কারণে হইতে গেলে দামটাকে স্থির রাখতে চাইলে তখন আমরা শিফট করা ছাড়া কোনো সম্ভব নয়। এই জন্য এটা আমরা শিফট করে দেখাচ্ছি। এটাও পারবেন আপনারা। আহ, উৎপাদকের প্রযুক্তির পরিবর্তন কি যোগান রাখা বরাবর সঞ্চালন করে বা যোগান রাখা স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করে? তাহলে এটা আপনি বলবেন যে উৎপাদকের যখন প্রযুক্তির পরিবর্তন হচ্ছে তখন তার যোগান রেখা বরাবর মানে প্রোডাক্ট প্রযুক্তির পরিবর্তনে আপনি সাপ্লাইটা বাড়ানো বা কমানো দেখাতে চাচ্ছেন। তার মানে সেখানে দাম স্থির থাকবে, তাহলে দাম স্থির থাকলে আপনার তো তখন শিফট করে দেখাতে হবে। তখন আপনি যোগান রেখা বরাবর সঞ্চালন
এই রেখা বরাবর সঞ্চালন করবে না, আপনি তখন বলবেন যে যোগান রেখা স্থান পরিবর্তনের দিকে পরিচালিত করবে। এটাই ব্যাখ্যা করবে ওখানে। আর দামের পরিবর্তন কি যোগান রেখা বরাবর সঞ্চালন করে? আর যদি দামের কারণে সাপ্লাই বাড়ে কমে, তখন তো আপনি এই এটা সাপ্লাইয়ের মানে রেখা বরাবর সঞ্চালন করবে আর কি। তখন তার একটা শিফট করে দেখানোর দরকার নেই। মানে আগের প্রশ্নটাতে আমরা ওই যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটাই কিন্তু এটা। বুঝতে পারছেন না আজম ভাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওই স্ট্রিক কি বলে এটা, একটা চাহিদা রাখার ব্যাপারটা বুঝতে পারলে এখানে ওই সেম জিনিস। আচ্ছা, এইটা আমরা একটু ভালো করে দেখি এবার, যে হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম প্রাইস কি। এই বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি, বাজার ভারসাম্য দাম চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তো এইটা কিন্তু এবার বাজার ভারসাম্য দামটা গুরুত্বপূর্ণ আপনাদের, হ্যাঁ। বাজার ভারসাম্য দামটা এবার আমাদের ভালো করে পড়তে হবে। এটা সম্ভবত আপনার, আচ্ছা যাই হোক আমরা যাই, আইবিবি টেক্সট বই 8 নম্বর প্রশ্ন এটা। বাজার ভারসাম্য দাম বলতে কি, আপনি ধরে নেন একটা বাজারে গেছেন, তাহলে বাজারে গেলে আপনি গিয়ে উম, আহ, আপনি সে আপেল কিনবেন, তাহলে আপনি দেখতেছেন যে আপেল আপেলের দাম ধরে নেন 1 টাকা, কিন্তু চাহিদার পরিমাণ হচ্ছে হলো 12, আর যোগানের পরিমাণ আবার হচ্ছে হলো 3। তাহলে সাপ্লাইয়ের চেয়ে আপনার চাহিদার চাহিদা পরিমাণ বেশি। অনেক বেশি। তাহলে তখন আপনার কিন্তু বাজারে যে পরিমাণ চাহিদা বা প্রোডাক্টের বাজারে আসেই কম, তখন কিন্তু বাজারে মানে একটা ঘাটতি অবস্থায় আছে, তখন কিন্তু প্রাইসটার দাম বাড়তে থাকবে। কারণ ওই যারা সাপ্লাই, যারা আপেল নিয়ে বসে আছে 3 জন, তারা ভাববে যে আরে বাজারে তো আজকে অনেক মানুষ, তাহলে দাম বাড়াই দিই। আচ্ছা, সে যখন দাম বাড়াবে তখন একটা পর্যায়ে মানুষ আবার কিনতে চাইবে না, তখন ওরা আবার করবে কি, যে তাহলে এই দামে কিনতে চাচ্ছে না মানুষ, তাহলে দামটা আর একটু আমরা আহ, না, আবার যদি এরকম হয় যে চাহিদার পরিমাণ হচ্ছে হলো 9 টাকা, আর যোগানের পরিমাণও হচ্ছে 9 টাকা, তাহলে চাহিদা এবং যোগানের পরিমাণ সেম হচ্ছে, তখন এটা আমরাকে বলি ভারসাম্য বিরাজ। মানে এটা ভারসাম্য ইকুইলিব্রিয়াম প্রাইসটা হচ্ছে হলো আহ, দুইজনের মধ্যে দর কষাকষি হয়ে যে ফিক্সড দামে আহ, কি বলে সাপ্লায়ারও দিতে চাচ্ছে এবং কনজিউমারও নিতে চাচ্ছে, সেটাই হলো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। এটা নির্ভর করবে ওই মার্কেটে প্রোডাক্টের চাহিদা, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে দুইজন মিলে শেষমেশ যেই দামে জিনিসটা ক্রয় করতে এবং বিক্রয় করতে ইচ্ছুক, সেটা হলো আমাদের ভারসাম্য দাম। কারণ সে একটা প্রাইস চাইলেই যে আপনি তাকে দিবেন এমন কিন্তু না, তারপর আপনি একটা প্রাইস বললেই সে কিন্তু সেই দামে বিক্রি করবে এমন না, দুইজনের মধ্যে দর কষাকষি হয়ে একটা প্রাইসে আসবে। আচ্ছা, এটা বলছে। এখানে একটা জিনিস আমরা দেখি, এই ভারসাম্য রেখাটা তখনই বিন্দু হবে, এটাকে বলে আমরা, এটাকে বলতেছি আমরা হলো সাপ্লাই কার্ভ এসএস, আর এটাকে আমরা বলতেছি ডিডি, এটা হলো ডিমান্ড কার্ভ। দেখেন ডিমান্ড কার্ভটা কিন্তু সবসময় এই যে এ, নিচের দিকে, ডিমান্ড কার্ভটা কিন্তু আমরা পিকচারে এরকম ভাবে আঁকছি, আর সাপ্লাই কার্ভ কিন্তু এরকম ভাবে হয়, হ্যাঁ। তাহলে এই ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হচ্ছে হলো আমার, কারণ একটা বাজারে প্রাইস নির্ধারিত হয় ওই প্রোডাক্টের যোগান এবং চাহিদার উপর। তাহলে যেখানে আহ, চাহিদা এবং যোগান রেখা দুইটি যে বিন্দুতে মিলিত হবে সেটাই হলো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এই ডিডি এবং এসএস এই বিন্দুতে মিলিত হয়েছে, এইটাই হচ্ছে হলো আমার এই যে 2 টাকা লেখা আছে, এটা হলো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং এইটাই হচ্ছে হলো আমার এই যে এখানে 9 টাকা, এটা হলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আমরা যদি এই বিন্দুতে যাই, তাহলে এই বিন্দুতে আপনি দেখেন প্রোডাক্টের দাম 3 টাকা, আমার চাহিদার পরিমাণ, প্রোডাক্টের দাম 3 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ কত? 6, এই যে ডি বিন্দুতে। আর আমার 3 টাকা দামে আবার আমার সাপ্লায়ারের পরিমাণ কত? সাপ্লায়ার পরিমাণ আমার 15। তাহলে এখানে দেখেন 3 জন চাহিদা আর সাপ্লাই হচ্ছে হলো কি বেশি, তার মানে এই যে এতটুকু আপনার উদ্বৃত্ত থাকতেছে। আবার
প্রোডাক্টের দাম যখন আপনি 1 টাকা ধরতেছেন, তখন আপনার এই চাহিদার পরিমাণ দেখাচ্ছেন আপনি এ- এ- না না, 1 টাকা যখন দেখাচ্ছেন তখন হচ্ছে হলো আপনার চাহিদার পরিমাণ। দেখেন, প্রোডাক্টের দাম যখন 1 টাকা, তখন এই যে এটা হলো আমাদের চাহিদা রাখা। তাহলে এই যে এখানে এরভাবে গিয়ে আপনার চাহিদার পরিমাণ দেখাচ্ছেন আপনি 12। কিন্তু যখন একটা জিনিসের দাম কমে যায়, 3 টাকা থেকে যখন 1 টাকা আসলো, তখন কিন্তু দাম কমে গেলে সাপ্লায়াররা কিন্তু, মানে বিক্রেতার দিক থেকে তো সাপ্লাই, তখন তো সেই জিনিসটা বেশি দিতে চাইবে না, বাজারে নিয়ে আসবে না। তখন সে ধরে নেয় এই যে সাপ্লাই নিয়ে আসলো কত, 3। আর যখন দাম কমে গেছে তখন তো মানুষজন বেশি কিনতে চাইবে। তাহলে এই যে সাপ্লায়ার দিচ্ছে হলো 3টা আপেল, কিন্তু এইদিকে মানুষ নিতে চাচ্ছে 12টা। তাহলে এই যে 3 আর এই 12-র মধ্যে যতটুকু থাকতেছে এটা হলো আপনার ঘাটতি। তাহলে এই ঘাটতি আর উদ্বৃত্ত করে একটা পর্যায়ে আসে এই জায়গায় মিলিত হয়ে যাচ্ছে। এটাই হলো আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আপনি এখানে ও কিউ অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ বলবেন, ওপি অক্ষে দাম বলবেন। তারপর এটা এত জটিল না করে এরকম ভাবে ডিডি রেখা টানবেন এবং এসএস রেখা টানবেন, টানে আপনি বলবেন যে এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাই হচ্ছে হলো আমাদের ভারসাম্য বিন্দু। এবং এখানে আমাদের এখানে আমরা ভারসাম্য দাম দেখতেছি আমাদের 2 টাকা, এবং ভারসাম্য পরিমাণ আমাদের 9 টাকা। নয় নয়, যোগান, আহ, চাহিদা এবং যোগানের ভারসাম্য পরিমাণ হচ্ছে 9। এটাকে এভাবে ব্যাখ্যা করলেই হবে। খুব রিলেটেড প্রশ্ন আসে, খুব যে গুরুত্বপূর্ণ, মানে এটা টুইস্টার রিলেটেড প্রশ্ন, এগুলি ব্যাখ্যা করছে। এখানে বলছে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব কি, রমজানে খেজুরের চাহিদা বেড়ে যাবার ফলে ভারসাম্য মূল্য এবং পরিমাণের উপর কি প্রভাব পড়ে। 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল আর কি। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর চাহিদা বৃদ্ধির আসলে মেইনলি প্রভাব হচ্ছে যে যদি কোনো চাহিদা বৃদ্ধি পায় তবে ভোক্তা ওই একই দামে, তখন কিন্তু রমজানে আমরা দেখি যে মানুষের আহ, দাম যাই হোক না কেন, মানুষ খেজুর বেশি পরিমাণে কিনতে চায়। তাহলে এই যে যখন খেজুর বেশি পরিমাণে কিনতে চাচ্ছে, তাহলে চাহিদা রাখা আমার এ, বাম থেকে ডানে স্থানান্তর হচ্ছে, যে প্রাইস যাই হোক না কেন আমার চাহিদাটা বাড়তেছে। এবং বিক্রেতা অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য বেশি দামের আশায় বাজারে আবার দ্রব্যের যোগান বাড়াবে। ফলে ভারসাম্য পরিমাণও বৃদ্ধি পায়। যখন আবার দাম বাড়তেছে, তখন স্বাভাবিকভাবেই বিক্রেতা কি করতেছে, এই E1 থেকে E2 সাপ্লাইও বাড়ায় দিচ্ছে। তাহলে এই যে যোগান স্থির রেখে চাহিদা রাখা বেড়ে D1 থেকে D2 হলো, ভারসাম্য দাম বেড়ে P1 থেকে P2 হয়, এবং পরিমাণও বেড়ে Q1 থেকে Q2 হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো ওই, মানে এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে যে সাপ্লায়ার তো একটা নির্দিষ্ট পরিমাণে ইম্পোর্ট করে নিয়ে আসছে। তাহলে ওই যোগানটা তো সে চাইলেই হঠাৎ করে বাড়াতে পারবে না। বাট এই যে এখানে তার ভারসাম্য বিন্দু পরিমাণ ছিল, যখন দ্রব্যের কি বলে চাহিদা বেড়ে যাচ্ছে, তাহলে চাহিদা বেড়ে Q1 থেকে Q2 হচ্ছে। তাহলে চাহিদা বেড়ে গেলে এখানে স্বাভাবিকভাবে P1 থেকে আপনার দাম বেড়ে গেলেও সে কিনতে চাচ্ছে, তাহলে P1 থেকে প্রাইস P2 হচ্ছে। তাহলে P2 তে প্রাইস হওয়ার কারণে এখন নতুন এই আপনার যে চাহিদা রাখা এবং যোগান রাখা সেট করলো, এখানে E2 হলো তার ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য প্রাইস। আচ্ছা, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। আচ্ছা, জ্বালানির দাম বেড়ে গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলস্বরূপ মোটর গাড়ির চাহিদার উপর সম্ভাব্য প্রভাব কি হতে পারে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, জ্বালানি এবং মোটর গাড়ি পরস্পর পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি চাহিদা বৃদ্ধি ঋণাত্মক, অর্থাৎ একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের দাম চাহিদা হ্রাস পায়। আপনি জানেন যে ধরে নেন জ্বালানি মানে কি, পেট্রোল বা ডিজেল। তাহলে ডিজেলের দাম যদি বেড়ে যায় বা পেট্রোলের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষ, বা গ্যাসের দাম যদি বেড়ে যায় অনেক, তাহলে কিন্তু মোটর গাড়ি মানুষ কিনতে চাইবে না। হুম। জ্বালানিটা নির্ভর হচ্ছিল এই মোটর গাড়ির উপর, একটা আরেকটার উপর। যখন মানে জ্বালানি ছাড়া কিন্তু মোটর গাড়ি চলতে পারবে না। তাহলে একটা জিনিসের উপর আরেকটা জিনিস যখন নির্ভরশীল, সেটাই হলো আমার পরিপূরক দ্রব্য। তো স্বাভাবিকভাবে দ্রব্যের আর চাহিদা বৃদ্ধি ঋণাত্মক করছে, যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে মোটর গাড়ির চাহিদা কিন্তু কমে যাবে। এখন এটাই আমরা পিকচারের সাহায্যে দেখাবো। চিত্রে যখন জ্বালানি মূল্য P2, তখন মোটর গাড়ির চাহিদা আমাদের OQ2।
আবার বৈশ্বিক অস্থিরতার কারণে দাম বেড়ে এই পি টু থেকে যখন পি 1 হবে, তখন কিন্তু মোটর গাড়ির চাহিদা কমে এই Q2 থেকে Q1 হচ্ছে। আর ডিডি হচ্ছে মোটর গাড়ির চাহিদা রাখা। এটাই দেখাচ্ছেন আপনি যে দাম বেড়ে গেলে, জ্বালানির দাম বেড়ে গেলে আপনার যে মোটর গাড়ির চাহিদা সেটা অটোমেটিকলি কমে যাবে। এই রেখাটা বাঁকা কেন? হুম। এটাকে সোজা দেওয়া যায় না? বুঝি নাই। ডি ডি রেখাটা বাঁকা কেন, মানে সোজা দেওয়া যায় না? এটা না, এটা বাঁকাই হবে। এটা নর্মালি এইভাবেই দেখায় ভাই। এটা এইরকম ভাবে দেখায় না, এটা নর্মালি এইভাবেই দেখায়। আচ্ছা, নোটবুকের চাহিদা বৃদ্ধির ফলে নোটবুকের পরিমাণ বাড়ে কিন্তু সরবরাহের পরিমাণ নয়, এই বিবৃতি সত্য না মিথ্যা ব্যাখ্যা করো। An increase in the demand for notebooks raises the quantity of notebooks demanded but not the quantity supply. Is this statement true or false? Explain বলছে। বিবৃতিটা সত্য, নোটবুকের চাহিদা বৃদ্ধির ফলে চাহিদাকৃত নোটবুকের পরিমাণ বাড়ে কিন্তু সরবরাহের পরিমাণ নয়। যখন নোটবুকের চাহিদা বাড়ে তখন মানুষ বেশি এটা কিনতে চায়, কিন্তু বিক্রেতা তার যোগান না বাড়ালে আগের চেয়ে বেশি মূল্যে নোটবুক বিক্রয় করবে। বাট ওই মুহূর্তে বিক্রেতা তার সাপ্লাই যেটা আছে, চাইলেই তো সে হঠাৎ করে বাজারে সাপ্লাই, মানে সে তো একটা প্ল্যান করে নিয়ে এসছে। এখন নোটবুকের চাহিদা বেড়ে গেছে, এখন তো সে আহ, ওই মুহূর্তেই নোটবুকের সে সাপ্লাই বাড়াতে পারবে না। বাট এই যে নোটবুকের চাহিদা বেড়ে গেলে তার চাহিদার পরিমাণ বেড়ে D1 থেকে D2-তে কিন্তু গেল, ধরে নেন চাহিদা এখানে Q1 ছিল, যখন নোটবুকের চাহিদার পরিমাণ বেড়ে গেল D1 থেকে D2 হলে তখন কিন্তু তার আহ, ভারসাম্য দাম বেড়ে P1 থেকে P2 হলো। এই জায়গায় এসে চাহিদা এবং যোগানের আপনি প্রাইসটা তো সবসময় চাহিদা এবং যোগান ইন্টারসেক্ট করে যে জায়গায় ইন্টারসেক্ট হবে সেই জায়গায় এটা প্রাইসটা নির্ধারণ করা হবে। হ্যাঁ, তো আমরা এখানে ধরতেছি যে সাপ্লাইটা স্থির হয়ে আছে, যে এই রেখা মানে সাপ্লাই কিন্তু এরকম ভাবে স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে কিসের কারণে? কারণ সাপ্লাইটা চাইলেই ওই মুহূর্তে মানে দ্রুত সে নতুন করে প্রোডাক্ট নিয়ে আসতে পারবে এমন না। তাহলে ভারসাম্য দাম বেড়ে এখন এই জায়গায় P1 থেকে আপনার P2-তে হলো, এবং পরিমাণও বেড়ে Q1 থেকে Q2 হলো, কিন্তু যোগান রাখার কিন্তু কোনো পরিবর্তন হইলো না, তখন আপনি এই জন্য এটাই দেখাচ্ছে। বাট আপনার এই যে চাহিদা রাখার পরিবর্তন হয়েছে। ওই মুহূর্তে চাইলেই তো মানে সে একটা নির্দিষ্ট পরিমাণ মাল নিয়ে এসছে ঢাকা থেকে, সে চাইলেই তো ওই একদিনের মধ্যে তার সাপ্লাই বাড়াতে পারবে না। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে সাপ্লাইটা স্থির থাকতেছে, সাপ্লাই স্থির থেকে ডিমান্ড রাখাটা বাড়তেছে। আচ্ছা, ঋণের বাজারে ভারসাম্য কিভাবে সংজ্ঞায়িত করা হয়? আর্থিক বাজারে একটা ঘাটতির চিহ্ন কিভাবে হবে? ঋণের বাজারে ভারসাম্য বলতে ভারসাম্য সুদের হার এবং ঋণের পরিমাণকে ঋণ বাজার ভারসাম্য বলে। এই যে আমাদের ঋণের বাজারে একটা সুদের হার এবং ঋণের পরিমাণ কিরকম হবে, মানে আমাদের বড় যে ঋণের বর্তমানে লোনের ডিমান্ড কিরকম এবং লোনের সাপ্লাই কিরকম, এই লোনের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে আপনার কিন্তু ও ওইটার আহ, সুদের মানে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয়। যদি লোনের ডিমান্ড বেশি থাকে, মানে ওটাও কিন্তু বাজারে ডিমান্ড এবং সাপ্লাইয়ের দর কষাকষির উপর সুদের হারটা নির্ভর হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা কি জানি যে ডিমান্ড যদি বেশি থাকে তাহলে তখন সাপ্লাই যদি কম থাকে তখন স্বাভাবিকভাবে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। আবার ডিমান্ড কম সাপ্লাইয়ের বেশি তখন ইন্টারেস্ট রেট কমবে। তারপর দুইটা একটা পর্যায়ে এসে ইকুইলিব্রিয়াম হবে। এটাই ব্যাখ্যা করছে এখানে এই যে ডিডি দ্বারা লোনের চাহিদা এবং এসএস দ্বারা লোনের সাপ্লাই, এই দুইটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। এখানে এই বিন্দুতে মিলিত হয়ে ভারসাম্য সুদের পরিমাণ পি এবং ও কিউ হচ্ছিল কি বলে আপনার ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ বুঝাইছে। এই যে ও এক্স অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ এবং ও আই অক্ষে এই সুদের হার দেখাইছে। ডিডি হচ্ছে ঋণের চাহিদা রাখা এবং এসএস হচ্ছে ঋণের যোগান রাখা, পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, ফলে এই বিন্দুতে ঋণের চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়েছে। এই বিন্দুই হলো ঋণের ভারসাম্য বিন্দু, এই বিন্দুতে ওপি সুদের হারে, এরকম ভাবে যেগুলো লিখছে একটু পড়ে নেবেন তাহলেই পারবেন। আচ্ছা, এটা দেখে নিবেন, পিকচার তো পারবেন, ওই যে ইকুইলিব্রিয়াম এর আগের এটা সেটাই আর কি। এখানে আপনার এই যে ঋণের ঘাটতি দেখাচ্ছেন, আবার উদ্বৃত্ত দেখানো হয়। আচ্ছা, এটা
যখন আপনার নর্মালি দেখেন যে সুদের হার পি থেকে যখন P2-তে আসতেছে, তখন কিন্তু আপনার এখানে কিন্তু ডিমান্ড ছিল দেখেন, মানে আপনার লোন নেওয়ার চাহিদা পি ছিল। তাহলে যখন সুদের হার কমে যাবে তখন কিন্তু আপনার লোনের চাহিদা কিন্তু বেড়ে যাবে। তখন কিন্তু এই জায়গায় দেখেন, যখন লোনের হার কমে গেল, এই যে P2-টা এসে তখন ডিমান্ডের কোন জায়গায় বিন্দু সেট করলো, কে বিন্দুতে সেট করলো, তখন কিন্তু সুদের হার কমে গেলে মানুষ লোন বেশি নিতে চাইবে, এখন কে বিন্দুতে আসলো। কিন্তু এইদিকে আবার যখন সুদের হার কমে যাবে তখন কিন্তু যারা সাপ্লায়ার আছে তারা কিন্তু লোন কম সাপ্লাই দিতে চাইবে। তখন কিন্তু এই যে লোন সাপ্লাই তারা এই আর বিন্দুতে এতটুকু পর্যন্ত তারা লোন সাপ্লাই দিবে, হ্যাঁ, এই যে পিটির। বাট লোনের চাহিদা এত দূর পর্যন্ত, তাহলে এতটুকু সাপ্লাই, বাট ডিমান্ড হচ্ছে এতটুকু, তাহলে মাঝখানে কি হচ্ছে, মাঝখানে এতটুকু হচ্ছে হলো আপনার ঘাটতি। এটা ব্যাখ্যা করছে। এগুলো 17 নম্বর, অত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা দুধের দাম বৃদ্ধির ফলে কফির চাহিদার প্রভাব কি পড়বে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেন। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। দুধ এবং কফি পরস্পরক দ্রব্য, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। সেক্ষেত্রে আমাদের দুধের দাম বাড়লে কফির চাহিদাটা কমে যাবে। কারণ আপনি কফি খেতে গেলে আপনার দুধ কফি খেতে গেলে আপনার দুধ লাগবে। তাহলে দুধের দাম বাড়লে তখন স্বাভাবিকভাবে মানুষ কফি কম খাইতে চাইবে। চিত্রে ভূমি অক্ষে কফির চাহিদা, আমরা কফির চাহিদা দেখলাম, এবং লম্ব অক্ষে আমরা দুধের দাম দেখাইছি। দুধের দাম বেড়ে পি থেকে দুধের দাম বেড়ে যখন P থেকে P1 হবে, তখন কফির চাহিদা কমে। এই পি বিন্দুতে কফির চাহিদা ছিল ডি, পি থেকে যখন P1-এ চলে যাচ্ছে তখন কফির চাহিদা কমে এইদিকে এই যে ডি থেকে D1-এ চলে যাচ্ছে। তাহলে যথাক্রমে D1 D2 হয়, ডিডি হলো তো আপনার কফির চাহিদা রাখা। আচ্ছা, গিফেন দ্রব্য এবার আসার সম্ভাবনা কম। আমি তো বললাম, এমনি ব্যাখ্যা করছি। বিকল্প দ্রব্য, এই যে এগুলোর কিন্তু প্রতি বছর এখান থেকে একটা শর্ট নোটস আসে, হ্যাঁ। তো এই জন্য এগুলো গিফেন দ্রব্য, বিকল্প দ্রব্য, পরিপূরক দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, নিষ্ঠপূর্ণ কাকে বলে, এগুলো একটু ভালো করে দেখবেন। গিফেন দ্রব্য বললাম, গিফেন দ্রব্য নিয়ে আর ব্যাখ্যা করছি না। আহ বিকল্প দ্রব্য হচ্ছে হলো যখন দুইটা দ্রব্যের মধ্যে একটার পরিবর্তে আমরা অন্যটা ব্যবহার করতে পারি। যেমন চার পরিবর্তে চাইলে আমরা উম, ব্যবহার করতে, তাহলে উধার একটিকে অপরটির বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য বলে। এক্ষেত্রে একটা দ্রব্যের দাম এবং অপর দ্রব্যের চাহিদার সম্পর্ক সমমুখী। চিনির পরিবর্তে আমরা চাইলে গুড় খাইতে পারি। রেলের পরিবর্তে চাইলে আমরা কিন্তু বাসে যেতে পারি। তাহলে একটা দ্রব্যের অভাব আর একটা দ্রব্য দিয়ে যখন মেটানো যেতে পারে সেটা হলো বিকল্প দ্রব্য বা সাবস্টিটিউট গুডস। তো এদের মধ্যে সম্পর্ক সমমুখী। চিনির দাম বাড়লে কিন্তু আমরা নর্মালি চিনি না খেয়ে আমরা চাই যে তাহলে গুড় দিয়ে মেটানো যাবে, তাহলে গুড়ের চাহিদা বেড়ে যাবে গুড়ের দাম কম যদি থাকে। ফলে চাহিদা রাখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। বিশ্লেষণ চিত্রে ভূমি অক্ষে গুড়ের চাহিদা, এই ভূমি অক্ষে গুড়ের চাহিদা এবং লম্ব অক্ষে চীনের দাম পরিমাপ করা হয়েছে, লম্ব অক্ষে চিনির দাম পরিমাপ করা হয়েছে। চিনির দাম P1 থেকে বেড়ে P2 হলে গুড়ের চাহিদা Q1, গুড়ের চাহিদা আপনার আগে ছিল Q1, তখন Q1 থেকে বেড়ে Q2 হয়। ফলে প্রাপ্ত বিন্দু দ্বয় এ এবং বি বিন্দু যোগ করে ডি ড্যাশ চাহিদা রাখা যায়। নর্মালি চাহিদা রাখা কিন্তু এরকম হয়, একটা বাড়লে একটা কমে। কিন্তু এখানে চাহিদা রাখা এরকম ভাবে বাড়তেছে কিসের কারণে? কারণ হচ্ছে এটা হলো উম, আপনার বিকল্প দ্রব্যের ক্ষেত্রে সম্পর্কটা সমমুখী, আগেই বলে দিছে। কারণ এই যে দেখেন, চিনির দাম যখন P1 থেকে বেড়ে যখন P2 হচ্ছে, তখন স্বাভাবিকভাবে আপনি নিচে গুড়ের চাহিদা দেখাচ্ছেন। তখন গুড়ের চাহিদা তখন Q1 থেকে বেড়ে Q2, তখন মানুষ গুড় খেতে চাইবে বেশি। Q1 থেকে বেড়ে তখন Q2 তে চলে যাচ্ছে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক। আহ, দুটি দ্রব্যের মধ্যে একটার ভোগ বাড়াতে হলে অপরটিরও ভোগ বাড়াতে হয়, তবে উহাদের একটিকে অপরটির পরিপূরক দ্রব্য বলে। চা, চিনি, কালি, কলম বা গাড়ি, পেট্রোল, এক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বিপরীতমুখী হয়। যখন স্বাভাবিকভাবে চিনির দাম বাড়ে তখন চা মানুষ খেতে চায় না। ফলে চাহিদা রাখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। যেহেতু সম্পর্কটা বিপরীতমুখী হলে তখন আপনাকে স্বাভাবিকভাবে এরকম ভাবে সম্পর্কটা দেখাতে হবে। চিত্রে ভূমি অক্ষে চার চাহিদা এবং লম্ব অক্ষে চিনির দাম পরিমাপ করা হয়েছে। চিনির দাম এগুলো একই ব্যাখ্যা, এগুলো দেখলেই পারবেন। ভ্যাবলেন দ্রব্যটা আলোচনা করে ফেলছি।
এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা কালকে সকালবেলা এটা একটা রিডিং পড়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, তাহলে এখানে শেষ করে দেব। আচ্ছা, কারো কোনো কিছু নাই? আপনারা কালকেই চেষ্টা করবেন সকালবেলা উঠে আবার একবার ভিডিওটা দেখে চ্যাপ্টারটা, আমাদের হ্যান্ড নোট দেখে মুখস্থ করে ফেলতে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটা চ্যাপ্টার। তো প্রিয় ব্যাংকার বন্ধু, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সকলের জীবন মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।